আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইফাত রহমান ইমন। আজকে নেত্রকোনা হেল্পলাইনে লাইভে আছি। ইতিমধ্যে আপনারা হয়তো জেনে থাকবেন। আ আ আমি ধন্যবাদ জানাচ্ছি আ হিমেল দেবনাথকে। অ্যাকচুয়ালি তার আ সহায়তায় তার অনেক হেল্প করার কারণে আমি আজকে এখানে এই নেত্রকোনা হেল্পলাইনে লাইভে আসতে পেরেছি। এবং আজকে আমি স্পেসিফিক্যালি আমি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি। এবং আজকে আমার মেডিসিনে যে কোনো বিষয় টু বি স্পেসিফিক আমি বলতে চাচ্ছি যে অ্যাজমা, অ্যালার্জি বা গ্যাস্ট্রিকের যে কোনো ধরনের প্রবলেম যেগুলো আমরা সাধারণত কমনলি আমাদের নিত্যনৈমিত্তিক জীবনে বেশি ফেস করি, এই ধরনের জিনিসগুলোর প্রতি আমরা আলোকপাত করব। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে আপনারা জানেন আমাদের দেশ তথা সারা পৃথিবীর মানুষ এক ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। এবং আমরা জানি উম, করোনার পরিস্থিতির কথা। বর্তমানে কোভিড-19 বা করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অলমোস্ট সারা পৃথিবীর সকল মানুষের জীবন থমকে গেছে। এবং সেই অবস্থায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সাথে যারা আমরা কর্মরত আছি, তারা ছাড়া আমার মনে হয় মোটামুটি পাশাপাশি আ আমরা বেশি ফেস করছি এই জিনিসগুলা। আমাদের দেখতে হচ্ছে প্রত্যেকটা মানুষ এবং আ মানুষের যতগুলা মৌলিক অধিকার বা বেসিক নিড তার মধ্যে হেলথ হেলথের বিষয়টা ডেফিনিটলি আলাদা। কারণ স্বাস্থ্য নিয়ে মানুষ সবসময় একদম জীবন মৃত্যুর মাঝামাঝি একটা অবস্থায় থাকে। এবং এই অবস্থায় দেশের এই ক্রান্তি লগ্নে, পৃথিবীর এই ক্রান্তি লগ্নে আ এই মুহূর্তে আসলে হসপিটালে যাওয়া বা ফিজিক্যালি একজন ডাক্তারকে অ্যাটেন্ড করা এই মুহূর্তে খুব একটা সহজলভ্য না, খুব একটা সহজ না। ইন দ্যাট সেন্স অনলাইন প্রেসক্রিপশন অথবা এরকম ভিডিও স্ট্রিমিংয়ে আসা এটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে। এবং আমি আমি খুবই আনন্দিত যে আ আমাদের মোটামুটি মফস্বল এলাকাগুলাতেও নেত্রকোনার পাশাপাশি আরও যে উপজেলা লেভেলগুলোতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং এই জন্য যারা এই উদ্যোগগুলো নিচ্ছেন এবং যারা সহযোগিতা করছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কোভিড-19 নিয়ে আমার মনে হয় এই মুহূর্তে এতদিন ধরে জিনিসটা আছে আমাদের দেশে। এবং আমরা মোটামুটি সবাই কমবেশি জানি যে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়, কিভাবে মাস্ক ব্যবহার করতে হয়, বা কি করতে হয়, কিভাবে রোগটা ছড়ায়। তারপর আমি সবার জ্ঞাতার্থে আমি আবার একটু রিভাইজ করছি সবার মেমোরিকে আরেকটু রিফ্রেশ করার জন্য। আপনারা জানেন যে এটি একটি ভাইরাস। এবং ভাইরাস এবং ব্যাকটেরিয়া ২ টাই জীবাণু হলেও ভাইরাসের একটা বিষয় হচ্ছে যে ভাইরাসটা ব্যাকটেরিয়ার চেয়ে বেশি মারাত্মক। প্রথমত এটি সবসময় একটা মানবদেহের যেকোনো কোষের ভিতরে ঢুকে তারপর রোগটা ছড়ায়। ব্যাকটেরিয়া যেমন আমাদের সাধারণত রোগ করে, ব্যাকটেরিয়াল ডিজিজগুলা সাধারণত ব্যাকটেরিয়া থাকে ব্লাড স্ট্রিমে, রক্তের মধ্যে থাকে। কিন্তু ভাইরাসটা সরাসরি কোষের ভিতরে ঢুকে যায়। যার কারণে এই ভাইরাসটাকে ধ্বংস করতে গেলে আমার কোষটাকেও ধ্বংস করতে হয়। আর আমরা বাজারে সাধারণত আমরা যে অ্যান্টিবায়োটিকগুলা পাই, এগুলা বেসিক্যালি ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করে। কিন্তু ভাইরাসকে কিন্তু মারতে পারে না। সো এই জিনিসটার জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু ভাইরাসের ডিজিজে খুব একটা সমাধান পাই না। এনিওয়ে, উই হ্যাভ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। কমল সরকার, ওয়েলকাম। আপনার বাবার হাতের আঙুলে প্রচুর চুলকানি, চুলকানোর ফলে চামড়া উঠে যায়, চামড়া ফেটে যায়, কালচে দাগ হয়, বিভিন্নভাবে কিছুটা ভালো হয়, মলম ব্যবহারের পর ৫-৬ দিন পরই লক্ষণ দেয়। স্যার এই জন্য কি করণীয়? ধন্যবাদ কমল সরকার। আপনার যতটুকু কথা আমি শুনলাম তাতে মনে হচ্ছে আপনার বাবা যে রোগটাতে ভুগছেন সেটাকে আমরা বলি কন্টাক্ট ডার্মাটাইটিস। এটা স্কিনের বা চর্মরোগ, এক ধরনের চর্মরোগ। এবং এই জন্য আপনার বাবা কি পেশায় আছেন সেই জিনিসটা যদি আমাকে জানান আমি আপনাকে একটা ভালো পরামর্শ দিতে পারবো। এসকে শর্মা খানম, ২৪ কিছুদিন যাবৎ কাশ হচ্ছে, সিরাপ খাচ্ছি, কমছে না, শুকনো কাশ। আরেকটা সমস্যা হলো ১৫-১৬ দিন পর পর হঠাৎ করে প্রচণ্ড ব্যথা হয় কোনো কারণ ছাড়াই। টাফনিল খেলে একটু কমে কিন্তু মনে হয় আবার ওঠে। এখন আমি কি করতে পারি? আচ্ছা, আমি খুব সম্ভবত আপনি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগছেন যে কোনো ধরনের। তো এই মুহূর্তে এসকে শর্মা, আপনাকে বলছি দেশের এখন যে অবস্থা, এই মুহূর্তে যে কোনো ধরনের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগলে সেটাকে গুরুত্বের সাথে নিতে হবে। আমি আপনার কাছে ২ টা জিনিস জানতে চাচ্ছি।
সেটা হচ্ছে আপনার জ্বর আছে কিনা, এই ধরনের অ্যাটাক আপনার প্রায়ই হয় কিনা, এবং আপনি অ্যাকচুয়ালি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন। আচ্ছা, কমল সরকার আপনার জন্য বলছি। কমল সরকার আপনার বাবার জন্য বলছি যে কাইন্ডলি উনি যে রোগটাতে ভুগছেন, আমি যদি ভুল না করে থাকি, দিস ইজ কন্টাক্ট ডার্মাটাইটিস। এবং কন্টাক্ট ডার্মাটাইটিস বা যে সাধারণত যারা দীর্ঘদিন একটা কাজে থাকেন, কেউ হয়তো বেশি বেশি পানি স্পর্শ করেন, কেউ হয়তো মাটি স্পর্শ করেন, কারো হয়তো অন্য কোনো কাজ থাকে, দীর্ঘদিন এ ধরনের কাজগুলো করলে তখন কন্টাক্ট ডার্মাটাইটিস বা এই ধরনের রোগ হয়। এগুলো সবচেয়ে ভালো উপায় হচ্ছে উনি যদি পানি, আমার মনে হয় যে হাতটা যত শুকনো রাখতে পারবেন তত ভালো হবে। পানি থেকে দূরে থাকতে হবে। এবং পাশাপাশি আমি ওনার জন্য একটা মলম অ্যাডভাইস করছি। উনি আপাতত এটা ব্যবহার করবেন। আপনি কাইন্ডলি, কমল সরকার, আপনি কাইন্ডলি কাগজ কলম নিয়ে নামটা লিখে নেন। ডার্মাসল এন ওয়েনমেন্ট, হ্যাঁ, DEADERMASOL, আলাদা করে বড় হাতের এন, ওয়েন্টমেন্ট। এটা দিনে 2 বার করে উনি ব্যবহার করবেন আক্রান্ত স্থানে। 2 বার করে আক্রান্ত স্থানে ব্যবহার করবেন। এবং 2 সপ্তাহ ব্যবহার করার পর, 2 সপ্তাহ ব্যবহার করার পর আপনি আমাকে জানাবেন। অবশ্যই আহ, পানি বা ভিজে যায়, হাত ভিজা থাকে, এই ধরনের অবস্থা যাতে যত কম হয় তত তাড়াতাড়ি উনি সুস্থ হবেন। আচ্ছা, সুমন আহমদ, আপনি অ্যাকচুয়ালি গোসল কোথায় করেন? আপনি কি বাসায় গোসল করেন নাকি কোনো পুকুরের পানিতে গোসল করেন? তো আমি যে আলোচনায় ছিলাম যে অ্যাকচুয়ালি ভাইরাল ডিজিজগুলো আমাদের জন্য বেশি ফ্যাটাল হয়, বেশি মারাত্মক হয়। এর কারণ হচ্ছে ভাইরাস ডিজিজটা করে হচ্ছে সেলের ভিতরে ঢুকে, মানুষের শরীরে যে কোষগুলো আছে কোষগুলোর ভিতরে ঢুকে যায়। যার কারণে আমরা সাধারণত ব্যাকটেরিয়াল ডিজিজগুলোতে যেটা হয়, ব্যাকটেরিয়া যে রোগগুলো করে, ব্যাকটেরিয়াল ডিজিজগুলো সাধারণত করে কি আপনার ইনফেকশন করার পর সেটা ব্লাড স্ট্রিমেই থাকে বা আমাদের রক্তের চলাচলের মধ্যে থাকে। এবং আমরা যখন যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক, আমাদের হাতে এখন এই মুহূর্তে প্রচুর অ্যান্টিবায়োটিক অ্যাভেলেবল আছে। সেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আমরা ব্যাকটেরিয়াল ডিজিজগুলো খুব সহজেই কিন্তু ট্রিটমেন্ট করতে পারি। কিন্তু ভাইরাল ডিজিজে আমাদের হাতে খুব বেশি অ্যান্টিভাইরাল নাই, যেগুলো আছে এগুলো খুব স্পেসিফিক। হয়তো একটা ড্রাগস হয়তো একটা বা দুইটা ভাইরাসের এগেনস্টে ইফেক্টিভ, একই সাথে ওভারঅল সব ভাইরাসের। সো ইন দ্যাট সেন্স ভাইরাল ডিজিজগুলো এমনিতেই বেশি ফ্যাটাল হয়। আর পাশাপাশি হচ্ছে আপনার ভাইরাল ডিজিজগুলো যেটা হয় যে সাধারণত সকল ভাইরাল ডিজিজের একটা কমন সাইন সিমটম থাকে, আমরা বলি ফ্লু লাইক সাইন সিমটম। সেটা আপনার করোনা ভাইরাস দিয়ে হোক, সেটা সার্স ভাইরাস দিয়ে হোক, সেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে হোক, যে ভাইরাস দিয়েই হোক, আপনার আলটিমেটলি ভাইরাল ডিজিজগুলা আমাদের কাছে ম্যানিফেস্ট করে এক ধরনের কমন কিছু সাইন সিমটম, সেটা সর্দি, কাশি, হালকা একটু জ্বর জ্বর ভাব, গলা ব্যথা, এ ধরনের কমন কিছু সাইন। যার কারণে একমাত্র সাইন সিমটম দেখে আলাদা করে মানে আহ, কোন ভাইরাস দিয়ে ডিজিজ হয়েছে ওটা সর্ট আউট করা খুব কঠিন কাজ। এই বিভিন্ন কারণে আসলে ভাইরাল ডিজিজগুলো ডিফিকাল্ট আমাদের জন্য। এনিওয়ে, কমল সরকার, ওয়েলকাম। আপনি আশা করি পরবর্তীতে আমাকে জানাবেন, আপডেট রাখবেন। এসকে শর্মা খানম, ইয়াস, কিছুদিন আগে তো এখন ভালো, তবে হলে শরীর হাত প্রচণ্ড পরিমাণ ঘাম হয়। আচ্ছা, ঠিক আছে। আপনি আমি পরামর্শ দিব এসকে শর্মাকে, এই মুহূর্তে দেশের যে অবস্থা বা সারা পৃথিবীর যে অবস্থা, তাতে ফ্লু লাইক সাইন সিমটম দিয়ে ডেফিনেটলি আপনার শুধুমাত্র ওষুধ খেলে হবে না, আপনার কিছু ইনভেস্টিগেশন করানো দরকার। আমি আপনাকে সাজেস্ট করব আপনি রক্তের একটা পরীক্ষা, বড় হাতের সিবিসি, হ্যাঁ, সিবিসি, এবং একটা বুকের এক্স রে, এই দুইটা পরীক্ষা করে আমার সাথে ডেফিনেটলি যোগাযোগ করবেন। আর এই মুহূর্তে আপনি জাস্ট ফেক্সো ট্যাবলেট ফেক্সো 120 মিলিগ্রাম সকালে এবং রাতে একটা করে খেয়ে 7 দিন খেতে থাকেন। ইন দ্য মিন টাইম এই 7 দিনের মধ্যে আপনি পরীক্ষাগুলো করে ফেলেন এবং করে কাইন্ডলি আমাকে জানাবেন। হিমেল দেবনাথ, ধন্যবাদ। অ্যাকচুয়ালি করোনা পরিস্থিতিতে অ্যাজমা যারা থাকে, যারা অ্যাজমাটিক পেশেন্ট, আগে থেকে যারা অ্যাজমা আক্রান্ত, যাদের বংশগতভাবে বা পার্সোনালি যারা অ্যাজমাটিক, এটাকে
ভুগছিলেন, যারা হয়তো ইনহেলার ব্যবহার করেন কিংবা মাঝে মাঝে অ্যাজমাটিক অ্যাটাক হয়ে যায়, তাদের জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকাটা প্রয়োজন। কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কোভিড-19 বা করোনা ভাইরাসে সাধারণত সিভিয়ার লেভেলে যে ডিজিজ যারা হয়, যারা করোনাতে আক্রান্ত হয়ে একদম সিভিয়ার লেভেলে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যাদের আলাদা একটা রোগ সাথে থাকে, বা আমরা যেটাকে বলি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যে কোমরবিড কন্ডিশন। তো কোমরবিড কন্ডিশন বলতে অনেকে ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের অসুখ, আরও অন্যান্য অসুখ থাকলে, এবং পাশাপাশি যদি কারো শ্বাসকষ্টর রোগ, যে কোনো বিশেষ করে অ্যাজমা যদি থাকে, তার জন্য এটা বিশেষ একটা হুমকি স্বরূপ আমি বলবো। এবং এই জন্য আমরা সবাই করোনা নিয়ে সতর্ক অবস্থায় আছি, কিন্তু ডেফিনেটলি যারা অ্যাজমাটিক অ্যাটাকে আছেন তাদেরকে একদম খুব বেশি সতর্ক থাকতে হবে। একদম এটা মানে 10 নাম্বার বিপদ সংকেতের মতো, আপনাকে অলওয়েজ অ্যালার্ট থাকতে হবে, যাতে কোনোভাবেই আপনি যতটুক স্বাস্থ্যবিধি সর্বোচ্চ পর্যায়ে আপনাকে মেনে চলতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি সাধারণত অ্যাজমা, আমি যেটা বলি যে অ্যাজমা যে ডিজিজটা, অ্যাজমা এক এক ধরনের, এটা হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন বলি আমরা মেডিকেল ভাষায়। অর্থাৎ সাধারণ একটা জিনিসে আমার বডি, একটা সাধারণ মানুষের শরীর যেভাবে রেসপন্স করে, যে অ্যাজমাটিক পেশেন্ট যেটা, যিনি, তার শরীরটা একটু বেশি উপায়ে রেসপন্স করে ফেলে, এবং এটার ফলে যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো হয়, সেটাতে কিন্তু আমাদের শ্বাসকষ্ট বা আদার যে সমস্যা সেগুলো হতে থাকে। একটা কথা বলে রাখি, এটা এক ধরনের অ্যালার্জি টাইপ ডিজিজ, অ্যাজমাও সর্ট অফ অ্যালার্জি, হ্যাঁ। এটা এখন অ্যাজমাটিক প্রবলেম, আমার খেয়াল রাখতে হবে মানে অ্যাজমাটিক পেশেন্টদের কি কি করলে ডিজিজটা বেড়ে যায় বা অ্যাগ্রাভেট করে। এই ধরনের সিচুয়েশনগুলো ম্যান টু ম্যান, পেশেন্ট টু পেশেন্ট ভেরি করতে পারে, এবং আমাদেরকে সেই জিনিসগুলো আমরা নিজেরা নিজেরা সর্ট আউট করতে পারি। আমি রাফলি কিছু বলে দিচ্ছি, যেমন কমন হচ্ছে একটা ডাস্ট, হ্যাঁ। যারা অ্যাজমাটিক পেশেন্ট তাদের খুব কমনলি ডাস্ট অ্যালার্জি থাকে। আমাদেরকে কিন্তু ডাস্ট থেকে, সেটা হচ্ছে আপনি ঘর ঝাড়ু দিতে যাবেন বা বাইরে যাবেন, যেখানেই যান, এই ব্যাপারগুলোতে আপনাকে খুব অ্যালার্ট থাকতে হবে। অনেকে ধোঁয়াতে স্মোকে অ্যালার্জি হয়। আপনার আশেপাশে যেন কেউ স্মোক না করে। আপনি যে লাকড়ির চুলায় রান্না করবেন না। তারপর হচ্ছে বাইরের যখন ধুলাবালি, বাস ট্রাক যেগুলো মানে ফিউম প্রডিউস করে, এই ধরনের কোনো কিছু কাছে আপনি যেতে পারবেন না। কলকারখানা, এগুলোর কাছে যাওয়া যাবে না। কারো কারো পোলেন্স এনার্জি হয়, মানে গাছের রেণু থাকে, সেই রেণুগুলো অ্যালার্জি করতে পারে। যেমন ধরা যাক আপনার আকাশি গাছ, আকাশি গাছ প্রচুর রেণু ছড়ায়। আপনার বাসার আশেপাশে যদি আকাশি গাছ থাকে, আমি সাজেশন দিব যে আপনি সেই গাছটাকে রিমুভ করে ফেলেন। এ ধরনের রেণু ছড়ায়, এই ধরনের অনেক গাছ আছে। আর সেই ধরনের মানে গাছ হতে পারে। সেটা আবার কারো কারো হয়তো আপনার দেখা যায় যে বিভিন্ন ধরনের পশম, যেমন কারো বাসায় হয়তো অনেক ধরনের ডল থাকে যেগুলোতে পশম ইউজ করা হয়, কারো কম্বল থাকে সেগুলোতে পশম ইউজ করা হয়, কারো কোনো পোশাক আছে যেগুলোতে পশম থাকে বেশি, হ্যাঁ। সেই এই ধরনের জিনিসগুলা, সেটা আপনার গার্মেন্টস হতে পারে, সেটা আপনার ব্যবহার্য কোনো জিনিস হতে পারে, অথবা কোনো ফ্যান্সি জিনিস হতে পারে, কিন্তু আপনি এটা অ্যাভয়েড করে যাবেন। যাদের বাসায় কার্পেট আছে, স্পেশালি বলবো আমি, কার্পেটে প্রচুর পরিমাণ ডাস্ট লুকিয়ে থাকতে পারে। একটা কার্পেটে আপনি একবার একটু সামান্য প্রেসারে প্রচুর ডাস্ট উঠতে পারে। সো যার অ্যাজমা আছে, এই মুহূর্তে আমি বলবো যে আপনি কার্পেটটা কাইন্ডলি রিমুভ করে ফেলেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাজমার প্রিভেনশন ইজ অলওয়েজ দ্য বেস্ট ম্যানেজমেন্ট। আমি সবসময় বলি যে কোনো ডিজিজের ক্ষেত্রে এটা অবশ্যই প্রযোজ্য, যে ডেফিনেটলি যে কোনো রোগ আপনি যদি প্রিভেনশন করতে পারেন, আপনি যদি এটাকে ফিরিয়ে রাখতে পারেন, এর চেয়ে ভালো কোনো চিকিৎসা আসলে হয় না। আপনি হয়তো ইনহেলার ব্যবহার করতে পারেন, স্টেরয়েড নিতে পারেন, বা আদার ট্রিটমেন্ট মডালিটিস আছে অ্যাজমার জন্য, সেগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু ডেফিনেটলি ইফ ইউ ক্যান প্রিভেন্ট ইউর ডিজিজ, ইটস দ্য বেস্ট ওয়ে অলওয়েজ। সো আমি যে কথাগুলো বললাম, কাইন্ডলি এগুলো একটু মেনটেন করেন, এবং চেষ্টা করবেন যাতে যাদের অ্যাজমা আছে, আমি বলবো যে সব কিছু খুব সিম্পল কাপড় ব্যবহার করবেন। কোনো ধরনের পশম থাকে এই ধরনের কাপড় ইউজ করবেন না, যেগুলোতে ডাস্ট জমে থাকতে পারে। এই ধরনের কোনো পুতুল রাখবেন না। এই ধরনের কোনো বেডশিট অথবা ম্যাট, কার্পেট এগুলো ইউজ করবেন না। তামান্না আক্তার মিম, আমার সারা শরীর ফুলে যায়, চোখ বেশি ফুলে যায়, অ্যালার্জি সমস্যা বাড়লে কাশি হয়। আপনি এক ধরনের অ্যালার্জি সমস্যাতে ভুগছেন ডেফিনেটলি। তামান্না আক্তার মিমের কাছে আমি জানতে চাইবো যে আপনার এই সমস্যাটা কি পরিবারের অন্য সদস্যদেরও হয় কিনা, নাকি শুধু আপনারই হয়? এসবি হয়, শরীরে ফোড়া, যখন ফোড়ার শক্ত হয়ে গেছে, শরীরে অনেক চুলকানি হয়, কি কারণ? হুমায়ুন কবির, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি আপনার যে ফোড়াটা, সেটা কি ব্যথা হইতো কিনা, বা এটার মধ্যে কোনো পুঁজ হয়েছিল কিনা, এবং কোনো পুঁজ আপনি বের করছেন কিনা, বা পুঁজ বের করার আগে আপনি অ্যান্টিবায়োটিক খেয়েছেন কিনা কোনো, আমি জানতে চাচ্ছি আপনার কাছে।
মেঘলা জামা আমি আপনি আমার প্রায় সারা বছরই সর্দি লাগে থেকে, বিশেষ করে সকালবেলা একসাথে 20-25টি হাঁচি আসে এবং নাক দিয়ে পানি পড়ে। সারা বছর প্রায়ই ফেনাডিল, অ্যালাট্রল জাতীয় ওষুধ সেবন করতে হয়, জ্বর নেই। সঞ্জয় দাস, আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম অ্যাকচুয়ালি আপনার জন্য এটা খুবই আমার মনে হয় যে ইফেক্টিভ, কারণ এই ধরনের অ্যালার্জি প্রবলেম আমাদের দেশের, বিলিভ ইট অর নট, প্রায় 30-40% মানুষ সাফার করছে এই অ্যালার্জি সমস্যায় বলে দিয়ে। এবং অ্যালার্জি, আমি প্রথমে যে কথাগুলো বললাম, অ্যালার্জির বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে, কারণ অ্যালার্জি হচ্ছে আপনার বডিকেও আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন না। অ্যালার্জি মানে হচ্ছে যে জিনিসটার প্রতি আপনার অ্যালার্জি, ওইটার প্রতি একটা সাধারণ মানুষ যেভাবে রেসপন্স করে, আপনার শরীর তার চেয়ে বেশি রেসপন্স করে, যেটার কারণে আপনার কিছু সমস্যা হয় এবং আপনার শরীর এই জিনিসটা নিতে পারছে না। সো এটাকে আসলে আপনি যদি ফেনাডিন বা অ্যালাট্রল এই ধরনের ওষুধ কন্টিনিউয়াসলি খেয়ে যেতে থাকেন, এটার সাইড ইফেক্ট একসময় ডেভেলপ করবে, কিন্তু আপনি কিন্তু পুরোপুরি সমাধান পাবেন না। সো আমার পরামর্শ থাকবে, আপনি আসলে নিজে নিজেই এটার জন্য ঢাকার কয়েকটা হাসপাতালে, এই মুহূর্তে আপনি ঢাকায় মুভ করা সম্ভব না, যে অ্যালার্জির কিছু টেস্ট হয়, ওরা টেস্ট করে আপনাকে বলে দিতে পারবে যে আপনি আসলে স্পেসিফিক্যালি কোন জিনিসটার প্রতি আপনার অ্যালার্জি আছে। সেই টেস্টটা এই মুহূর্তে আমার মনে হয় করা সম্ভব না। তারপরও আপনি যদি সম্ভব হয় আমাকে একটা পরীক্ষা করে দেখাবেন। আমি সঞ্জয় দাসকে বলছি। আপনি একটা রক্তের ডিফারেন্সিয়াল কাউন্ট, আপনি জাস্ট বলবেন ডিসি, ডিসি বড় হাতের ডিসি অফ ডব্লিউবিসি, ডিসি অফ ডব্লিউবিসি, এই ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডব্লিউবিসি, এই পরীক্ষাটা করে যদি আমাকে দেখাতে পারেন, আমি বলে দিতে পারবো যে আপনার অ্যাকচুয়ালি সর্দির কারণে, আপনার মানে অ্যালার্জির কারণে এই সমস্যাগুলো হচ্ছে কিনা। তবে আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি এই জিনিসগুলো একটু খোঁজ নেন, যে আপনি যে আপনার বাসার আশেপাশে রেণু ছড়া এমন কোনো গাছ আছে কিনা, আপনি যে বিছানার চাদরটা ব্যবহার করছেন সেই চাদরটা আসলে আপনার কোনো সমস্যা করে কিনা, বা আপনার কাপড় চোপড়, আপনার বাসায় কোনো পোষা প্রাণী আছে কিনা, সেটার থেকে অনেক সময় অ্যালার্জির সমস্যা হতে পারে। কিন্তু এই জিনিসগুলো আপনি একটু সর্ট আউট করেন, আপনি যদি নিজেই ব্যবহার করতে পারবেন, অ্যাকচুয়ালি একসময় ফাইন্ড আউট করতে পারবেন। যদি এ ধরনের কোনো প্রবলেম থাকে, ইন দ্যাট কেস আমার মনে হয় সেটাকে আগে সরিয়ে তারপরে আপনাকে চিকিৎসার দিকে নজর দিতে হবে। ধন্যবাদ। চুমকি সাহা, গ্যাস্ট্রিকের সমস্যার জন্য। গ্যাস্ট্রিক ইজ এ মানে ভেগ টার্ম। আসলে আমাদের দেশে মানুষ গ্যাস্ট্রিকের সমস্যা বলতে অনেক কিছু মিন করে। আমি একটা আইডিয়া দিই আপনাকে। অনেকে হয়তো গ্যাস্ট্রিক বলতে মিন করে যে তার পেটে ব্যথা, কেউ হয়তো বলতেছে পেট বুক জ্বালা পোড়া করে, কারো পেট ফেঁপে যায়, কারো হয়তো পায়খানার একটা রুটিন বাওয়েল মুভমেন্ট এগুলোতে সমস্যা হয়। তো আলটিমেটলি গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আমি অ্যালার্জির ক্ষেত্রে যে কথাগুলো বলেছি, যে যে কোনো ডিজিজের ক্ষেত্রে আপনি প্রথমে চিন্তা করতে হবে যে প্রিভেনশনটা, আমি কি কি করলে আমার সমস্যাগুলো এমনিতেই সেরে যাবে। তো যে কোনো রোগের চিকিৎসার দুইটা ভাগ থাকে। আমরা একটাকে বলি যে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, অর্থাৎ ঔষধ ছাড়া যে চিকিৎসাটা হয়, এবং পাশাপাশি যখন এটাতেও কাজ হয় না তখন আমরা ওষুধের দিকে যাই। তো নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টগুলোর কথা বা ওষুধ ছাড়া কি কি করবেন আপনি, সেই ব্যাপারে আমি একটু আলোকপাত করি। আমি বলতে চাই যে ডেফিনেটলি আমাদের যে পাকস্থলীটা আছে, প্রত্যেক মানুষের যে পাকস্থলী থাকে, এবং সেই পাকস্থলীতে প্রত্যেক দিন আমার আপনার সবার পাকস্থলীতে নির্দিষ্ট পরিমাণ একটা অ্যাসিড তৈরি হয়, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড মেইনলি। সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমার আপনার এবং সবার খাবার পরিপাকের জন্য খুব জরুরি একটা বিষয়। আপনি সারাদিন যা খাই, সেই খাবারটাকে হজম করানোর জন্য, পরিপাক করানোর জন্য একটা অ্যাসিডের প্রয়োজন হয়, এবং এই অ্যাসিডটা আমাদের শরীরের জন্য প্রয়োজন। এখন আপনি যখন খাবারের পরে আপনার শরীর যখন এক্সেস অ্যাসিড তৈরি করবে, বা সেই অ্যাসিডটাকে আপনার শরীর নিউট্রালাইজ না করতে পারবে, তখনই কিন্তু এই অ্যাসিডিটির প্রবলেমগুলো দেখা দেয়। এবং মেইনলি ওই জিনিসটার প্রতি আমাদেরকে নজর দিতে হবে। তো আপনি খাবারের বিষয়ে আমি প্রথমে আসি। আমরা সাধারণত যেটা করি, আমরা খাবারটা ৩ বেলা, আমরা মেইনলি ৩টা মিল নেই, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। আপনি চেষ্টা করবেন যে এই ৩টা খাবার একটা নির্দিষ্ট সময়ে এবং ফ্রেশ খাবারটা নেওয়ার জন্য। আমরা খাবারের একটা নির্দিষ্ট টাইম মেনটেন করি। আমি একদিন ২টার সময় খেলাম, একদিন ৪টার সময় খেলাম, ইট শুড বি হ্যাপেন। এবং এই ধরনের যাতে না হয়, আপনি নির্দিষ্ট সময়ে ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করেন। বাইরের খাবার-দাবার, ভাজা পোড়া কিংবা একই তেলে বারবার ভাজা হওয়া এরকম খাবার খাওয়া এভয়েড করেন। এবং আমি খুব গুরুত্ব সহকারে বলব যে প্রতিদিন প্রচুর পরিমাণে আপনাদেরকে পানি খেতে হবে, এবং খুব একদম হিসাব করে। আপনি চাইলে একটা ২ লিটারের বোতল আপনার বাসায় রেখে দিতে পারেন, আপনার রুমে রেখে দিতে পারেন, এবং সেটা দিয়ে অন্তত ২ বোতল পানি যাতে আপনি সারাদিন খাচ্ছেন, এবং ভাতের সাথে যে পানি খান ওই হিসাব করবেন না। আপনি সারাদিনে যাতে ওই ২ লিটার পানি
2 বেলা মোট 4 লিটার পানি অন্তত আপনি খান। একটা মানুষ যদি ফ্রেশ খাবার-দাবার খায় এবং প্রতিদিন নিয়ম করে খাওয়া-দাওয়া করে, বাসি বা ভাজা পোড়া এগুলো কম খায়, প্রচুর পরিমাণে পানি খায়, ট্রাস্ট মি যে আপনার সমস্যা অলমোস্ট 80 to 90% ভালো হয়ে যাবে। তারপরেও যদি আপনার সমস্যা থেকে যায়, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে বাজারে যে সমস্ত অমিপ্রাজল গ্রুপের ঔষধ আছে, আপনি সেটা ট্রাই করতে পারেন ডেফিনিটলি। এবং সেই ক্ষেত্রে যে কোনো সেক্টো, অমেপ বা যে সার্জেল যে ট্যাবলেটগুলো আছে, এই ক্যাপসুলগুলো, এটা 20 মিলিগ্রামের একটা একটা করে সকালে এবং রাতে খাবার আধা ঘন্টা আগে আপনি 1 মাস সেবন করেন এবং এই নিয়মগুলো মেনে চলেন। ধন্যবাদ। মুন্নি, খেলে কি কোন এখন এগুলা খেলে কি কোনো ক্ষতি হবে? আমি কি করতে পারি? ডেফিনিটলি অনেকদিন ধরে নাকের সমস্যায় আছি, অ্যালার্জির খাবার। নাকের সমস্যাগুলো আসলে কি, নাকে অনেক সময় অনেকের মানে শুধু অ্যালার্জির সমস্যা না, অন্য কোনো প্রবলেমও থাকতে পারে। ডেফিনিটলি নাকের যে উপরে যে আমরা একটা জায়গা আছে, আমরা বলি টার্বিনেট কিছু নামে কিছু জায়গা আছে উপরে ছাদের মতো, পাতলা করে বোনস, সেইগুলাতে সমস্যা থাকতে পারে। আপনার নাকের মধ্যে অনেকের নাকের আমাদের ডান পাশ এবং বাম পাশে মাঝে যে একটা পর্দা আছে, আমরা সেপ্টাম বলি, সেই সেপ্টামে এই সাধারণত এক পাশে যদি বেশি হেলে যায়, অথবা কোনো নাকের ভিতরে আপনার ছোট পলিপ থাকতে পারে, এই ধরনের সমস্যা থাকলেও কিন্তু সমস্যাগুলো হতে পারে। তো আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে বুঝে শুনে এবং নাকের ভেতর পরীক্ষা করিয়ে তারপর সমাধান নেবেন। আর ওষুধ খেলে কি, যে কোনো ওষুধ দীর্ঘদিন যদি আপনি সেবন করেন, ডেফিনেটলি সেটার কোনো না কোনো সাইড ইফেক্ট আপনার থাকবে এবং এটা কোনো সমাধান না। নুরুজ্জামান সবুজ, অ্যালার্জির জন্য কি ওষুধ খাওয়া যেতে পারে? অ্যালার্জির জন্য আসলে বাজারে অনেক ধরনের ওষুধ আছে। আমরা মেইনলি অ্যালার্জির জন্য অ্যান্টিহিস্টামিন গ্রুপের যে ওষুধগুলো, এগুলো সাজেস্ট করি। এবং সেটা ডিপেন্ড করবে আপনি আসলে কি ধরনের কাজ করেন। কারণ কিছু কিছু ওষুধ আছে যেগুলো খেলে আপনার সেডেটিভ ইফেক্ট থাকবে, অর্থাৎ খাওয়ার পরে আপনার ঘুম হবে বেশি, অথবা সারাদিন একটা ঘুম ঘুম ভাব থাকবে, আপনার শরীরে একটা ধরনের ক্লান্তি লাগবে। আর কিছু কিছু ওষুধ আছে যেগুলোতে হয়তো এই ভাবগুলো থাকবে না, কিন্তু সেগুলো একটু ডিলেড ইফেক্ট হবে। যেমন ধরা যাক, আপনি খুব কমনলি আমরা যেটা ইউজ করি, হিস্টাসিন খেতে পারেন আপনি। আপনার যদি খুব বেশি অ্যালার্জি, খুব বেশি ইচিং বা চুলকানি থাকে আপনার সাথে, খুব বেশি চুলকানির সমস্যা যদি থাকে, আমি সাজেস্ট করবো যে আপনি হিস্টাসিন 4 মিলিগ্রাম ট্যাবলেট, হিস্টাসিন, HISTACIN ট্যাবলেট 4 মিলিগ্রাম, 4 মিলিগ্রামের ট্যাবলেট সকালে এবং রাতে একটা করে খেতে পারেন। ঘুম থেকে ওঠার পর খুব হাঁচি, সর্দি, অ্যালার্জি আছে, এটার জন্য করণীয়। অ্যালার্জির ব্যাপারে আমি অলরেডি অনেক কিছু মেনশন করেছি। আমি আপনাকেও নতুন করে কিছু বলবো না, ওই কথাগুলোই আপনি মানে কাইন্ডলি আরেকবার ফলো করবেন। যে অ্যালার্জির ক্ষেত্রে অ্যালার্জির কারণটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। আমাদের অ্যালার্জি চিকিৎসার মেইন টার্গেটটা থাকে, এইমটাই হচ্ছে যে কি কারণে অ্যালার্জি হয় সেটা খুঁজে বের করা। সেটা কি ডাস্ট থেকে হচ্ছে, ধুলাবালি থেকে হচ্ছে, নাকি ধোঁয়া থেকে হচ্ছে, নাকি কাপড় চোপড়ের কোনো ফাইবার থেকে হচ্ছে, নাকি পোষা প্রাণীর লোম থেকে আসতেছে, কি থেকে আসতেছে সেটা আপনাকে নিজে, অনেকের হয়তো গরমে ঠান্ডা টেম্পারেচারে ওঠানামাতে অ্যালার্জি প্রবলেম হয়, কারো গোসলের পানিতে অ্যালার্জি হয়। সো আপনাকে আসলে নিজে নিজে অনেকটা খুঁজে বের করতে হবে যে আমার আসলে কারো খাবার থেকে হয়, কিসে হচ্ছে। সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে ওটা থেকে দূরে থাকতে হবে, এটাই হচ্ছে প্রথম পরামর্শ। এবং তারপর পাশাপাশি আপনি কিছু কিছু খুব বেশি তীব্র সমস্যা থাকলে অ্যালার্জির জন্য ডেফিনেটলি ওষুধ সেবন করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যদি আগে কোনো ওষুধ খেয়ে না থাকেন, আপনি হিস্টাসিন বা অ্যালাট্রল গ্রুপের ওষুধ খেতে পারেন। আর পাশাপাশি আপনি বাইরে যাওয়ার সময় বা বাড়ির বাইরে কোনো কিছু ধরা, হুট করে ধরা অথবা খাওয়া, কিংবা বাইরে কোথাও গেলে মাস্ক ব্যবহার করা, এই জিনিসগুলো একটু ফলো করবেন। কাইমিমকে বলছি, হাড় বিশেষজ্ঞ দেখিয়েছিলাম, ওনার ওষুধ খাওয়ার পর পরে দেখা দেয় এবং হাঁটু চাপা হয়। অস্টিওপোরোসিস রোগ নিয়ে আলোচনা করো। অস্টিওপোরোসিস রোগ নিয়ে আমি প্রশ্নগুলো শেষ করি, তারপর একটু কথা বলবো, সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, এসবি হুমায়ুন, অনেক ব্যথা ছিল, পুজ বের হয়েছিল, আর কোনো অ্যান্টিবায়োটিক খাইনি। ভেরি গুড। আমার মনে হয় যে পুজটা যদি আপনি কোথাও কোনো হসপিটাল বা ক্লিনিকে গিয়ে বের করলে ভালো হয়। কারণ বিষয় হচ্ছে কি, একটা ফোড়া যখন হয় তার ভেতরে যে পুজটা থাকে, সেই পুজটা যদি পুরোপুরি বের না হয়, তাহলে কিন্তু আপনি যদি অ্যান্টিবায়োটিক খানও তাও আপনার শুকোবে না, অথবা না খেলেও এই জিনিসটা কিন্তু শেষ হবে না। কন্টিনিউয়াসলি ব্যথা হওয়া বা আবার নতুন করে ফোড়া হওয়া, এই জিনিসগুলো হতে থাকবে। তো আমার সাজেশনটা থাকবে, আপনি কাইন্ডলি, আমার যেটা মনে হচ্ছে যে ওই জিনিসটা থেকে এখনো পুজ রয়ে গেছে, আপনি ওই কাইন্ডলি আবার
পুজ আছে কিনা বা পুজ থাকলে পুরো পুজটা বের করার ব্যবস্থা করুন। সেই জন্য একজন যিনি এই ধরনের কাজ করে, ড্রেসিং বা এই ধরনের কাজে এক্সপার্ট বা কোনো সার্জারি ডাক্তারের সাথে দেখা করে ডেফিনেটলি পুজ ওখান থেকে সমস্ত পুজ বের হয়েছে এটা কনফার্ম হওয়ার পর তারপরে আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে, আদারওয়াইজ আপনার ব্যথা কিন্তু সারবে না। আচ্ছা, ভাত খাওয়ার পর গলার ভিতর জ্বালা-পোড়া করে। আপনি আমার মনে হয় না যে এটা অন্য কোনো সমস্যা। আপনি খাবারের ব্যাপারে একটু সচেতন থাকবেন। মসলাদার খাবার একটু কম খাবেন। প্রচুর পরিমাণে পানি খাবেন। আর একটা আপনার জন্য একটা ট্যাবলেট আছে। মাহফিজুর রহমান রানা আপনাকে বলছি যে আপনি মসলাদার খাবার বা স্পাইসি ফুড এভয়েড করবেন, কম খাবেন। অল্প মসলায় খাবার খাওয়ার অভ্যাস করেন। প্রচুর পরিমাণে পানি পান করেন এবং পাশাপাশি আপনার জন্য একটা ট্যাবলেট আমি দিচ্ছি। ট্যাবলেট ডোমিরেন, DOMIREN, ডোমিরেন 10 মিলিগ্রামের ট্যাবলেট সকালে, দুপুরে, রাতে খাবার আধা ঘন্টা আগে একটা করে খাবেন। এটা 1 মাস খান এবং পাশাপাশি তারপর আপনি অ্যান্টাসিড সিরাপ যেটা আছে সেটা 2 চামচ করে 3 বেলা 7 দিন খাবেন। এই দুটো ওষুধ খান, খাওয়ার পর আমাকে আপডেট জানাবেন। মেঘলা জাহান মেঘ, অ্যালার্জির সমস্যায় দাঁত রোগ হলে কি করণীয়? আমার অ্যালার্জি রয়েছে। অ্যালার্জি এবং দাঁত দুইটা ডিফারেন্ট রোগ। আপনি অ্যালার্জি এবং দাঁতকে মিলাতে যাবেন না। অ্যালার্জির জায়গায় দাঁত হচ্ছে একটা ইনফেকশাস ডিজিজ। দাঁত হচ্ছে আপনার ফাঙ্গাস বা ছত্রাক জাতীয় জীবাণু দিয়ে হয়। অ্যালার্জির সমস্যা হচ্ছে এটা আপনার অনেকটা বংশগত বা পার্সোনাল জেনেটিক সমস্যা। এটা আপনি সমস্যা নিয়ে আসছেন, আপনার নতুন করে গেইন করা লাগে নাই। আর দাঁত রোগ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এটা ইনফেকশাস ডিজিজ হয়। আপনি এটা সাধারণত একটা ছোঁয়াচে রোগ। হয়তো আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডস অথবা যাদের সাথে আপনাদের ওঠা বসা আছে তার কারো কাছ থেকে আপনি অসুখটা এসেছেন। তো দাঁত রোগের ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আহ, সেক্ষেত্রে আপনার আমি একটা মলমের নাম বলছি, আপনি সেটা ব্যবহার করেন। ফানজিডাল, FUNGIDAL। এটা মাথা এবং মুখের ভেতরে ছাড়া অন্য কোনো জায়গায় দাঁত রোগ হলে আপনি ব্যবহার করতে পারবেন। ফানজিডাল, এটা দিনে 2 বার ব্যবহার করবেন এবং ব্যবহার করে অন্তত 30 থেকে 40 মিনিট রাখবেন। তারপরে তার আগে আপনি ধুবেন না। এই আরেকটা হচ্ছে যে জায়গায় আপনার দাঁত আছে সেই জায়গাটায় সাবান ব্যবহার করবেন না। সাধারণত ফাঙ্গাস বা ছত্রাক দিয়ে দাঁত রোগগুলো হয় এবং দাঁত রোগের আমরা যে সাবান ব্যবহার করি, আমরা যে কাপড় ধোয়া বা গায়ে মাখার যে সাবান আমরা ব্যবহার করি, সেই সাবানটা বেসিক্যালি খার দিয়ে তৈরি হয় এবং খারে ছত্রাকের বিস্তার বেশি হয়। এই জন্য আমরা সাবান দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করবো না। যে জায়গায় আপনার দাঁত আছে ওই দাঁত রোগের জায়গাটা আপনি প্রয়োজনে শ্যাম্পুর ফেনা দিয়ে পরিষ্কার করে নেবেন। হাত পা জ্বলে চিনচিন করে, রাতে তেমন ঘুম হয় না, মাঝে মাঝে শরীর ফুলে যায়, ডায়াবেটিস আছে। দেখুন SK শর্মা খানম, আপনাকে বলছি যে দাঁত রোগ, সরি, মানে ডায়াবেটিস থাকলে হাত পা জ্বালাপোড়া করতে পারে, এটা ডায়াবেটিস রোগের একটা লক্ষণ। আমরা বলি যে ডায়াবেটিস যাদের দীর্ঘদিন থাকে তাদের আস্তে আস্তে নার্ভকে এফেক্ট করে এবং ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করে। ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে গেলে অর্থাৎ ডায়াবেটিস হয়ে যখন নার্ভকে এফেক্ট করে তখন এই ধরনের হাত পা জ্বালাপোড়া করা এই ধরনের সমস্যা হতে পারে। আবার ওনার বয়স যেহেতু 45, এই মহিলাদের এই বয়স বা এর শেষে অনেক সময় হরমোনাল ইমব্যালেন্সের কারণেও এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে। তা আমি অ্যাকচুয়ালি জানি না। আমি আপনার কাছ থেকে আরেকটা জিনিস পরবর্তীতে জেনে নিব। পাশাপাশি আমি জিজ্ঞেস করব যে আপনি উনি কতদিন যাবত ডায়াবেটিক এবং উনি ডায়াবেটিসের জন্য কোনো ঔষধ খাচ্ছেন কিনা এই মুহূর্তে। মাথার চামড়াতে চুলকানির সমস্যা, ছোট ছোট ঘামাচি মতো চুলকানির সময় উঠে আসে, চুল পড়ে যাচ্ছে, কি করতে পারি? খুব সম্ভবত আপনি যে রোগটাতে ভুগছেন, আমি সজীব সূত্রধর আপনাকে বলছি। মাথার যে সমস্যার কথা আপনি বললেন সেটা হতে পারে। আমি একটা ছবি দেখলে আরো বেটার বলতে পারতাম। তো আমি যতটুকু বুঝতে পারছি দিস মে বি আমরা এক ধরনের ডিজিজ আছে, আমরা বলি সেবোরিক ডার্মাটাইটিস, সেটা হতে পারে ফাঙ্গাল ডিজিজ বা ছত্রাক দিয়ে হয় এক ধরনের ডিজিজ। আপনার বোধহয় খুশকির সমস্যাও খুব বেশি এবং আপনি আপনার জন্য আমার একটা শ্যাম্পু আমি অ্যাডভাইস করব। ড্যানসেল শ্যাম্পু, DANCEL, ড্যানসেল। ড্যানসেল শ্যাম্পুটা আপনি সপ্তাহে 2 দিন করে ব্যবহার করবেন। ব্যবহারের বিধিমালা ওই প্যাকেটের গায়ে লেখা যেভাবে আছে সেভাবে ব্যবহার করবেন। মাথায় কখনো সাবান ব্যবহার করবেন না এবং আপনি
ডেন্সেল শ্যাম্পু ২ দিনের মাঝে, মাঝে যে সময়টা, এই সময়টাতে অন্য শ্যাম্পু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর তেল জাতীয় বা চর্বিযুক্ত খাবার কম খাবেন। প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন সি খাবেন। আর যদি ধূমপানের অভ্যাস থাকে, কাইন্ডলি এভয়েড করবেন। জিহান চৌধুরী, আপনার মায়ের একজন স্ট্রোক হয়ে প্যারালাইজড অবস্থায় আছেন। অ্যালার্জি জাতীয় সমস্যা, রাতে ঘুমোতে ৭-৮ মাসে। আসলে জিহান চৌধুরীর কাছে আপনি জানতে চাচ্ছি, অ্যালার্জির সমস্যা তো আসলে অনেক মানে ভেগ টার্ম, অনেক বড় একটা জিনিস। এর মধ্যে অনেক কিছু হতে পারে। কারো শরীর ফুলে যায়, কারো চুলকানি হয়, কারো হাঁচি কাশি থাকে। আপনি আসলে কি ধরনের সমস্যায় ভুগছেন আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এসকে শর্মা খান উনি ৪ বছর যাবত ডায়াবেটিসে ভুগছেন। কমেট 500, ওকে। ডায়াবেটিস উনার কন্ট্রোলে থাকে আমি আশা করছি। ডায়াবেটিসটা অন্তত প্রতি মাসে অন্তত একবার চেক করাবেন। আর এই যে কমেট 500 চলছে, এটা খেয়ে যেতে থাকবেন, খাবার পরে নিবেন। আরেকটা জিনিস হচ্ছে, আমি ওনার জন্য একটা ওষুধ সাজেস্ট করছি, এসকে সুমনের জন্য। যে সেটা হচ্ছে নিউরো বি ট্যাবলেট, নিউরো বি, NEURO, তারপর একটা হাইপেন দিয়ে বড় হাতের বি, ইউরো বি। এটা সকালে একটা, রাতে একটা করে 3 মাস কন্টিনিউ করবেন। তারপর আমাকে আপডেট জানাবেন। ধন্যবাদ। আচ্ছা, দাউদ মানে হচ্ছে ডেফিনেটলি এক ধরনের ফাঙ্গাস ডিজিজ, ফাঙ্গাল ডিজিজ বা ছত্রাক দিয়ে হয়। আমরা আগে বলতেছিলাম যে দাঁত রোগ যেটা হয়, সেটা এক ধরনের ছত্রাক, এক ধরনের জীবাণু দিয়ে হয়। এটার জন্য প্রথমত হচ্ছে আপনাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং আশেপাশে কার কাছ থেকে রোগটা ছড়াচ্ছে সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ এটা একটা ছোঁয়াচে রোগ, এটা যেখানেই হয়, কারো না কারো কাছ থেকে আসে। সো পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে আপনাকে, খুব নিয়মিত স্বাস্থ্যবিধি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। ১। ২ নাম্বার হচ্ছে, আপনার যদি সেটা মুখের ভিতরে অথবা মাথায় না হয়, তাহলে আমি আগে যে একজনকে অ্যাডভাইস করেছি, ফানজিডাল ক্রিম, এটা আপনি ব্যবহার করতে পারেন। যদি চামড়ায় হয়ে থাকে, তাহলে ফানজিডাল, FUNGIDAL, ফানজিডাল ক্রিম দিনে ২ বার আক্রান্ত স্থানে ব্যবহার করবেন। ২ সপ্তাহ ব্যবহার করবেন, ব্যবহার করার পর আপডেট জানাবেন। শারমিন জাহান। আহ ফারুক আহমেদ এবং শারমিন জাহান সবারই চুল পড়ার সমস্যা। অ্যাকচুয়ালি হচ্ছে কি, চুল পড়ার কিছু কারণ থাকে, জেনেটিক মানে বংশগত। কারো কারো এরকমই থাকে, যাদের মাথার চুল আসলে পড়ে যায়। এগুলোর আল্টিমেট খুব ঔষধ আছে, যে এই ওষুধ দিলে বা এই তেল লাগালে চুল গজাবে। আমি জানি না, হয়তো স্কিন স্পেশালিস্ট, যারা যারা চর্ম স্পেশালিস্ট, চর্মরোগ স্পেশালিস্ট, তারা আরও ভালো সমাধান দিতে পারবেন। বাট সোফার আই নো, আমি যতটুকু জানি, তাতে মানে কিছু ম্যাক্সিমাম চুল পড়া যাদের পড়ে, তাদের বেশিরভাগটাই বংশগত বা জেনেটিক হয়। আর এছাড়া ২ নাম্বার কারণ হচ্ছে, সেটা হচ্ছে ফাঙ্গাল ডিজিজে হয় বা ছত্রাক থাকে, সেবোরিক ডার্মাটাইটিস বলি আমরা। মাথায় খুশকির বেশি থাকে এবং তৈলাক্ত থাকে মাথার চামড়া। এই কারণে তাদের চুল অনেক সময় পড়ে যায়। তাদেরকে আমি বলবো রেগুলার শ্যাম্পু ব্যবহার করার জন্য, তৈলাক্ত খাবার অ্যাভয়েড করার জন্য, পানি বেশি করে খাবার জন্য। এবং এছাড়া ভিটামিন ই ক্যাপ পাওয়া যায়, যাদের চুল পড়ে যায়, ই ক্যাপ পাওয়া যায়, দৈনিক একটা করে গ্রহণ করতে পারেন বেশ কয়েক মাস, কোনো সমস্যা নেই। বোনের বয়স ২৭ বছর, ২ বছর বিয়ে, ৬ মাস বয়সী একটা মেয়ে আছে। সূর্যের আলোতে থাকলে প্রচুর মাথা ব্যথা করে, রাতে মাথা ব্যথার জন্য ঘুমোতে পারে না। আচ্ছা, পুষ্পিতা সরকার, আপনার কাছে জানতে চাচ্ছি যে ৬ মাস বছর তার কখনো জন্ডিস হয়েছিল কিনা? আপনার বাচ্চার কথা আপনারা বলছেন, তার কখনো জন্ডিস হয়েছিল কিনা, বা রোদে থাকার পরে তার নাক মুখ ফুলে যায় অথবা কালার চেঞ্জ হয়ে যায়, এরকম কোনো সমস্যা হয় কিনা?
অনেকদিন যাবত আমি দাউদের সমস্যা হচ্ছে, পরিত্রাণের উপায় বলো। আচ্ছা, দাউদ ডেফিনেটলি দাউদ মুখে হতে পারে, হাতে হতে পারে, পায়ে হতে পারে, সারা শরীরে হতে পারে, মাথায়, সব জায়গায় হয়। স্পেসিফিক্যালি আপনার যদি চামড়ার কোনো জায়গায় হয়, ডেফিনেটলি আপনি প্রথমত আগে কোনো ওষুধ ব্যবহার করে না থাকলে ফানজিডাল এই ক্রিমটা ব্যবহার করেন। FUNGIDAL, ফানজিডাল। এই ক্রিমটা আক্রান্ত স্থানে সকালে একবার এবং রাতে একবার ব্যবহার করবেন। 2 সপ্তাহ ব্যবহার করেন, তারপর যোগাযোগ করেন। অ্যালার্জির ক্ষেত্রে আমি আবারও বলছি যে আগেও বলছি শারমিন জাহান, যে অ্যালার্জির সমস্যাগুলো বেসিক্যালি আমাকে আগে প্রথমে খুঁজে বের করতে হবে যে কোন জিনিসটাতে আমাকে অ্যালার্জির সমস্যা বেশি হয়। সেটা খাবার, নাকি কোনো পোশাক, কোনো প্রাণী, কোনো গাছের রেণু, নাকি ধুলাবালি, কি জিনিসটা একটা না একটা কারণ ডেফিনেটলি পাওয়া যাবে। হয়তো দেখা যাচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে আমি যেটা বলি, কারো কারো কসমেটিক্স অ্যালার্জি হয়। ধরো দীর্ঘদিন যাবত আমি একটা শ্যাম্পু, আমি একটা ক্রিম ব্যবহার করতেছি, কিন্তু এটা যে আমার জন্য অ্যালার্জিক আমি এটা জানি না। সো এই জিনিসগুলো একটু নিজে থেকে ইনভেস্টিগেট করতে হবে, নিজেকে নিজে কিছুটা খুঁজে বের করতে হবে। এবং সেটা বের করা গেলে প্রথমে এটা যদি আমি অ্যাভয়েড করতে পারি, তখন আমি সমস্যার সমাধান পাবো। এছাড়া আমি ঔষধ মাসের মাস, বছরের পর বছর খেয়ে যেতে পারি, খুব একটা মানে স্থায়ী সমাধান হবে না। 9 মাস 11 দিন সহজে কোনো জোর করে খাবার খাওয়া কি করণীয়? অ্যাকচুয়ালি ভাই, আমার মনে হয় না বাংলাদেশের কোনো বাবা মা মনে করে তার ছেলে মেয়ে খায়। সো দয়া করে বাচ্চাকে জোর করে খাওয়াবেন না। খাবারটাকে অন্যরকম করার চেষ্টা করুন। খাবারের সপ্তাহের রুটিনগুলোতে প্রতিদিন নতুন নতুন কিছু করার চেষ্টা করুন। খাবারে কালারফুল কিছু রাখার চেষ্টা করুন, সেটা সবজি হতে পারে, গাজর হতে পারে, টমেটো হতে পারে। কিভাবে খেতে পছন্দ করে জিনিসটা জানার চেষ্টা করুন। আচ্ছা, ইউজ করতেছেন, ভালো কথা। এনিকে বলছি যে আপনি মলম ব্যবহার করার পাশাপাশি আ আ আপনি যে স্বাস্থ্যবিধিগুলোর কথা আমি বললাম, যে আপনি যেখানে দাঁত আছে সেই দাউদ থাকা জায়গাগুলাতে সাবান ব্যবহার করা যাবে না। আমি আবার বলছি, সাবান ব্যবহার করা যাবে না। প্রয়োজনে সে গোসলের সময় শ্যাম্পুর ফেনা দিয়ে যেগুলো পরিষ্কার করতে হবে। আশেপাশে আপনি যাদের সাথে ওঠা-বসা করেন, তাদের কারো দাঁত রোগ আছে কিনা এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারা যদি একবারও আপনার পাশে বসে বা আপনার বিছানায় বা আপনার ব্যবহার্য কোনো জিনিস ব্যবহার করে, তাহলে সেটা যে আপনি পুনরায় ব্যবহার করলে সেখান থেকে আবার আপনার জীবাণু ছড়াবে। আপনি মলম দিয়ে ভালো হয়ে যেতে পারবেন না। আরেকটা জিনিস আছে, পাশাপাশি আপনি ট্যাবলেট ফ্লুগাল, সরি ক্যাপসুল, ক্যাপসুল ফ্লুগাল, FLUGAL, ফ্লুগাল, ফ্লুগাল ক্যাপসুল ফ্লুগাল 50 মিলিগ্রাম একটা করে 2 সপ্তাহ ব্যবহার করবেন। সকালে খাবেন একটা করে, ভরা পেটে, সকালবেলা 2 সপ্তাহ খাবেন। খাওয়ার পর আমাকে আপডেট জানাবেন। তিতিসা, আপনার হাত পায়ের তালু গরম হয়ে যায় এবং খুব জ্বালা-পোড়া করে। আচ্ছা, আপনার হাত পা কি বেশি ঘামে কিনা আমাকে জানাবেন। আ অ্যালার্জি সাবান আমার জানা মতে নাই ভাইয়া। আপনি ডেনসেল শ্যাম্পু ব্যবহার করতে পারেন, সজীব সূত্রধর ডেনসেল শ্যাম্পু আপনি ব্যবহার করতে পারেন। আ আ এবং ডেনসেল শ্যাম্পু সপ্তাহে আপনি ২ দিন ব্যবহার করবেন। ব্যবহার করার কিছু নিয়ম-কানুন আছে। ওগুলা প্যাকেটের গায়ে লিখা থাকে। আপনি হয়তো জানেন। আ ওইভাবে একটু ব্যবহার করে দেখেন। আর একটু ধৈর্য ধরতে হবে ভাইয়া। আচ্ছা, আকিব রহমানকে বলছি যে ২ বছরের দুধ জাতীয় খাবার খেলে ঠোঁটের চারপাশে লাল হয়ে যায়। আ দুধ জাতীয় খাবার খাওয়ার পর লাল হওয়া, এটা কবে থেকে আপনি খেয়াল করছেন? আ এবং সেই সাথে বাচ্চা কি কান্নাকাটি করে কিনা? বা বাচ্চার পেটে ব্যথা হয় এরকম বোঝা যায় কিনা সাথে? শারমিন জাহান, মেবি এটা হইতে পারে, এটা জেনেটিক কারণও হতে পারে। সেই ক্ষেত্রে আসলে অনেকের বংশগত কারণেও চুল অনেক সময় পড়ে যায়। এরকমও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একজন আ যারা স্কিন স্পেশালিস্ট তাদের সাথে কথা বললে ভালো হবে।
হাবিব হাবিব, আপনার কি এটা রেগুলার হয়? রিপার রহমান, হ্যাঁ, গ্যাসের ট্যাবলেট দীর্ঘদিন খেলে অবশ্যই এটার প্রতিক্রিয়া আছে। গ্যাসের ট্যাবলেট কখনোই খুব একটা ভালো ওষুধ না। এটা আমাদের দেশের, আমি এই ব্যাপারটা নিয়ে মানে একটু কথা বলতে আসলে আগ্রহী। কারণ হচ্ছে গ্যাসের ঔষধ আমরা যেভাবে খাই, আমার মনে হয় না পৃথিবীর আর কোনো দেশের মানুষ এভাবে ব্যবহার করে। আমার অনেকে জাস্ট মুড়ির মতো খায়, দোকান থেকে যখন তখন কিনে খায়। গ্যাসের ওষুধ দীর্ঘদিন খাওয়ার পরে কিন্তু সমস্যা আছে, আরও বড় বড় রোগ দেখা দিতে পারে। সো গ্যাসের ওষুধ ডেফিনেটলি দীর্ঘদিন খাবেন না। আমি গ্যাসের চিকিৎসার ব্যাপারে কিছু কথাবার্তা বলেছি শুরুর দিকে, এবং আমার মনে হয় এগুলো ফলো করলে আপনি ওষুধ ছাড়াই অনেকটা সমাধান পাবেন। আচ্ছা, আমার মনে হয় যে কাটম্যান যেগুলো হয়েছে আপনার, এগুলো যদি দিন দিন বড় হতে থাকে তাহলে এই জিনিসটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনার কাছে আমার দুইটা প্রশ্ন। সেটা হচ্ছে, মেনের যে কালার যেটা আছে, যেটা রং, সেই রংটা কি কখনো বদল হয়ে যাচ্ছে এরকম মনে হয় কিনা, সেখান থেকে কোনো ব্যথা বা পুজ পড়ে কিনা, দুই। আর কানের ভিতর থেকে পেকে গেছে যা দুর্গন্ধ করে এবং পানির মতো পড়ে, আপনার কানের সমস্যাটা কতদিন যাবত? আচ্ছা, যদি না ঘেমে থাকে, তিথি সাহাকে বলছি, আপনি একটা পরীক্ষা করাবেন। আপনাকে কাগজ কলমে কাইন্ডলি একটু লিখে নেন। আপনি একটা পরীক্ষা, আমি বলে দিচ্ছি, বড় হাতের TSH, TSH, এই পরীক্ষাটা করাবেন, করে আমাকে আপডেট জানাবেন। অনেকের হরমোনাল সমস্যা থাকে, বিশেষ করে থাইরয়েড হরমোন যাদের শরীরে একটু বেশি থাকে তাদের এরকম হাত পা ঘামা, শরীর গরম হয়ে যাওয়া, ঘুমের সমস্যা হওয়া, স্বাস্থ্য খারাপ থাকা, এগুলো হতে পারে। তন্ময় সরকার, নীরব। অ্যাকচুয়ালি আপনার যে সমস্যা, এই ধর এগুলো অ্যালার্জিক প্রবলেম। আমি অ্যালার্জির কথা আমি বারবার বলছি, একটাই কথা, সেটা হচ্ছে যে অ্যালার্জির সমস্যার জন্য আপনাকে আগে খুঁজে বের করতে হবে আপনার অ্যালার্জির কারণ। এবং সেটা খুঁজে বের করা যতটা না ডাক্তারের অবদান, তার চেয়ে বেশি হচ্ছে আপনাকে নিজেকে খুঁজে ইনভেস্টিগেট করতে হবে যে আমার কিসে আমার সমস্যাগুলো হচ্ছে। কারণ 24 ঘন্টা আপনাকে নিজেকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনি সমস্যাটা সর্ট আউট করতে পারেন যে সেটা খাবার নাকি পোশাক নাকি অন্য কিছু, ডেফিনেটলি আপনি সেটা থেকে অ্যাভয়েড করতে হবে। এটাই হচ্ছে অ্যালার্জির প্রধান চিকিৎসা। আচ্ছা, ইমেল দেবনাথ, আমি আলসার নিয়ে একটু কথা বলবো। দুধ জাতীয় খাবারে যদি সমস্যা হয়, আকিব রহমান, দুধ জাতীয় খাবারে অনেকেরই সমস্যা থাকতে পারে। সবার সব ধরনের খাবার হজম করার বা বডিতে পরিপাক হওয়ার সিস্টেম থাকে না। আমরা এই ধরনের একটা রোগই আছে, যেমন আমরা বলি সাধারণত ল্যাকটোজ ইনটলারেন্স। যে দুধে সাধারণত এক ধরনের ল্যাকটোজ থাকে, যেটা অ্যাকচুয়ালি গ্লুকোজ এবং গ্যালাক্টোজ মিলে হয়। তো ল্যাকটোজ ভাঙার জন্য, শরীরে হজম করানোর জন্য ল্যাকটেজ নামক একটা এনজাইম থাকে। অনেকের সেই এনজাইমটা জেনেটিক্যালি ডেফিসিয়েন্ট থাকে, থাকে না, ঘাটতি থাকে। তাদের ক্ষেত্রে হজম করতে সমস্যা হয়, এবং আলটিমেটলি এই হজম না হওয়া পার্টিকেলটা বডিতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে। আমি মনে করি যে আপনি কাইন্ডলি এই খাবার খাওয়ানো থেকে দূরে থাকবেন। রফিকুল, রবি, আপনি আপনার সমস্যা কতদিন যাবত? দাঁত ব্যাপারে, ঝুমকি শাহ, দাঁত রোগের ব্যাপারে আমি অলরেডি কিছু কথাবার্তা বলেছি। যে ছোঁয়াচে রোগ, তো ছোঁয়াচে রোগ সাধারণত সহজে ভালো হয় না। কারণ হচ্ছে এই রোগ সাধারণত একার কারো হয় না। যে রোগী থাকে তার আশেপাশে কারো না কারো হবেই, অথবা তিনি আশেপাশে কারো কাছ থেকে নিচ্ছেন রোগটা। সো
দাঁত রোগীর ক্ষেত্রে প্রথম এবং প্রধান কাজ যেটা সেটা হচ্ছে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আপনাকে খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে, এবং এক কাপড়, বিশেষ করে ঘামের কাপড়, একবারে বেশি দুবার পরা যাবে না, এবং বিছানার চাদর নিয়মিত চেঞ্জ করতে হবে, এবং বাইরের কেউ যাতে বসে, যদি এখানে বসে এবং তিনি এই রোগে আক্রান্ত কিনা সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। পাশাপাশি আপনি কি ঔষধ ব্যবহার করছেন সেটা আমাকে জানাবেন। তারপর পরবর্তীতে যদি কোনো পরামর্শ থাকে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই এই প্রবলেম অনেকেরই সমস্যা, যে ঘুম থেকে ওঠার পর হাঁচি আসে। আমি এগুলো নিয়ে একসাথে কথা বলব। আকাশুর রহমান, আপনার কাশি আছে 3 বছর, কমছে না? ইনহেলার ব্যবহার করছি। ভাই, আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা করাইছেন এই 3 বছরে? বা আপনি ধূমপান করেন কিনা, সাথে জ্বর আছে কিনা, এই জিনিসগুলো আমাকে একটু জানাবেন। আর আপনি এখন কোথায় কি কাজ করছেন? আচ্ছা, আবু আশরাফ মন্ডল, আমি আপনাকে বলবো যে যদি কালো টাইপের ব্যথা, একেবারে রং চেঞ্জ হয় কিনা আপনি খেয়াল রাখবেন, আর হঠাৎ করে বেশি বড় হয়ে যায় কিনা, এগুলো হইলে তখন আপনার ওই যে যে জায়গাটা বড় হচ্ছে ওখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করতে হবে। ঠিক আছে? বডিতে অনেক জনের মেন থাকে, সেগুলা সাধারণত কোনো সমস্যা করে না। তবে কোনো কারণে যদি হঠাৎ করে বড় হয়ে যায়, কিংবা রং পরিবর্তন হয়, কিংবা ব্যথা হতে থাকে, তাহলে সেটা সেই জায়গা থেকে মাংস নিয়ে এক ধরনের পরীক্ষা হয়, বায়োপসি পরীক্ষা, সেই পরীক্ষা করাতে হবে। এক। ২ নম্বর হচ্ছে আপনার কানের সমস্যার জন্য আমি বলবো যে আপনার কানে যেটা হচ্ছে, কানে আপাতত কোনো ধরনের তেল বা ড্রপ ব্যবহার করবেন না। অযথা খোঁচাখুচি করবেন না কানের মধ্যে। আমি আপনাকে কিছু ওষুধ দিচ্ছি, আপনি ওষুধগুলো কাইন্ডলি একটু কাগজ কলম দিয়ে লিখে নেন। আবু আশরাফ মন্ডল, আপনার জন্য একটা ট্যাবলেট, ট্যাবলেট ফিউরোসেফ, FUROCEF, ফিউরোসেফ, এটা 500 মিলিগ্রাম, একটা সকালে একটা রাতে করে খাবেন 7 দিন। সাথে ট্যাবলেট অ্যালাট্রল, ALATROL, অ্যালাট্রল 5 মিলিগ্রাম, সকালে রাতে একটা করে, 7 দিন, 1 সপ্তাহ খান। খাওয়ার পর আমাকে আপডেট জানান। আচ্ছা, আমিনুল হক পারভেজ, পায়ের চুলকায়, চুলকানির পর পানির মতো বের হয়। আমি ফেনাডিনটিকা স্কিম ব্যবহার করলে ভালো থাকে, না করলে হয়ে যায়, আর এখন নাক বন্ধ হয়ে যায় মাঝে মাঝে। ভাই, আপনারটা আপনি কি কাজ করেন অ্যাকচুয়ালি? আপনার পা কি বেশিরভাগ সময় ভেজা থাকে, অথবা আপনি কি সারা মানে মোজা পরে থাকেন অনেকক্ষণ, এরকম কোনো কিছু করেন কিনা আমাকে জানাবেন। সরকার দিব্য, আপনার বয়সটা জানাবেন। আর দীর্ঘদিন বাম পাশে বুকে ব্যথা থাকার সাথে, বুকে ব্যথার সাথে আপনার শ্বাসকষ্ট হয় কিনা একটু ইনফর্ম করবেন। DH শ্রাবণ, আপনার বয়সটা জানাবেন। অ্যাপল সিডার ভিনেগার গ্যাস্ট্রিকের জন্য কতটুকু কার্যকরী, এখনো প্রশিক্ষণ। অ্যাকচুয়ালি অ্যাপল সিডার ভিনেগার এখন অনেকের ডায়েট হিসেবে মানে ইনক্লুডেড হচ্ছে, বাট স্টিল নাও ইটস নট এ মেডিকেল থেরাপি। আপনি এটা খেয়ে একদম আপনার আর কখনো গ্যাস্ট্রিক হবে না, জিনিসটা আসলে এরকম না। আমার মনে হয় এখন পর্যন্ত পরীক্ষিত উপায় হচ্ছে আপনি যদি এর চেয়ে দৈনিক অন্তত 3 থেকে 4 লিটার পানি খান, তো সেটা বেশি কার্যকরী হবে। হ্যাঁ, ব্যবহার করতে পারেন, মুখেও ব্যবহার করতে পারেন।
রফিকুল ইসলাম, আপনি যেহেতু আপনারটাও আমি বুঝতে পারছি সমস্যাটা। আপনি যে চিকিৎসা নিচ্ছেন তাতে সমাধান হবে ইনশাআল্লাহ। আপনি ব্যবহার করতে থাকেন। আরেকটা জিনিস হচ্ছে মুখে কখনো সাবান ব্যবহার করবেন না। আকাশুর রহমান, যেহেতু আপনার ৩ বছর ধরে কাশি, সো এই জিনিসটাকে হেলাফেলা করার সুযোগ নেই। আপনি আ অনুগ্রহ করে একটা আ বুকের পরীক্ষা করাবেন, বুকের এক্স-রে পরীক্ষা করাবেন। একটা বুকের এক্স-রে করে আমাকে দেখাবেন। আর এই মুহূর্তে আপনি ইনহেলার নেওয়ার দরকার নেই। আপনি আপাতত ট্যাবলেট এমকাস্ট, এম হাইপেন দিয়ে বড় হাতের এম, তারপর হাইপেন দিয়ে KAST, কাস্ট, এমকাস্ট ১০ মিলিগ্রাম সন্ধ্যাবেলা ঠিক মাগরিবের রক্তের একটু পরপর নিয়ে নেবেন, ঘুমের ৩ থেকে ৪ ঘন্টা আগে। একটা করে ব্যবহার করতে থাকেন ১ মাস। আর এক্সরেটা করে অবশ্যই আমাকে জানাবেন। জোনায়েদ ভাই, থ্যাংক ইউ। হঠাৎ করে প্রেশার কমে গেলে, আপনি কি প্রেশারের রোগী কিনা আমি জানি না। প্রেশার কমে যাওয়া বলতে হঠাৎ করে আমরা সাধারণত যেটা হয়, প্রেশার যদি হঠাৎ ফল করে সাধারণত ১ম ইফেক্টটা যেটা হয় যে মাথায় রক্ত চলাচল কমে গেলে রক্তের কোষগুলা, শরীরে যে কোষগুলো আছে সেগুলাতে শক্তির সাপ্লাইটা কিন্তু কমে যায়। আল্টিমেটলি আপনি এনার্জিটা পাবেন না, এবং সবার আগে এফেক্টেড হয় মাথা। ব্রেইন এনার্জি ছাড়া খুব বেশিক্ষণ চলতে পারে না। এইজন্য আপনার মাথা ঘোরায় অথবা শরীর দুর্বল লাগে, মাথা ঘুরে অনেকে পড়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো ১ম এই প্রেশার কমে গেলে ভেরি ফার্স্ট থাকবে হচ্ছে, আমরা বলি যে হেড ডাউন পজিশনে চলে যাওয়া, মাথাটা নিচের দিকে দিয়ে ফেলা, এবং শরীরটাকে মাথা নিচের দিকে দিলে অনেকটা গ্র্যাভিটির কারণে ব্লাড ফ্লোটা ওখানে বাড়ে। ইমিডিয়েটলি ফ্লুইড দেওয়ার ব্যবস্থা করা, প্রয়োজনে হসপিটালাইজ করা, এবং সাথে সাথে কিছু খাওয়া দাওয়া করবেন। রফিকুল ইসলাম রবি, আপনার কিছু ডিটেলস পরীক্ষা নিরীক্ষা লাগবে। আপনার যে রোগটা, এই ধরনের রোগের জন্য আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার। আপনি এভাবে ওষুধ না খেয়ে আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞের সাথে সরাসরি কথা বলেন। আমার মনে হয় আপনি উপকৃত হবেন। আলামিন আহমেদ সাদিম, বারবার কাশ দিতে আপনার কতদিন যাবত কাশির সমস্যা হচ্ছে? পঁয়ষট্টি, ওজন ১৫-১০ বছর যাবত হাই প্রেশার, অ্যালার্জি জনিত সমস্যা রয়েছে, পুরো শরীরে মাঝে মাঝে কিছু অ্যালার্জি বের হয়ে ফুটে যায়। আগে ইনজেকশন করলে ভালো যেতে পারে, আবার আগের মতো যায়, এতে করণীয় কি? উনি প্রেশারের জন্য কি ওষুধ খাচ্ছেন আমাকে একটু জানাবেন। আপনি পেভিসন মলম ব্যবহার করতে পারেন। তবে ওই দাউদের বিষয়টা কি, দাউদ হচ্ছে এক ধরনের ছোঁয়াচে রোগ। সো আল্টিমেটলি আপনি যেখানে চুলকাবেন এখান থেকে গোড়া মতো সাদা যেখানে পড়বে ওখান থেকে আবার রোগ হতে পারে। সো আমি বারবার বলতেছি যে ছত্রাক ইনফেকশন দিয়ে হয় দাউদের মতো রোগ, এগুলোর জন্য আপনাকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গরমের দিন আসছে, এক কাপড় আপনি ঘামের উপর কাপড় ২ বার পরতে পারবেন না। আপনার বিছানাপত্র সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আপনি যাদের সাথে উঠছেন, বসছেন, মিশছেন তাদের সাথে খেয়াল রাখতে হবে। সো এই যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পেভিসন ক্রিম আপনি ব্যবহার করতে পারেন।
ছত্রাকের দাউদের সমস্যায় বা সাবান ব্যবহার না করাটাই ভালো। আপনি পরিষ্কার করতে হলে শ্যাম্পু, ফেনা দিয়ে পরিষ্কার করবেন। রাতে হাঁচি কাশি ওঠা শোনা, আপনার বংশে কারো অ্যাজমা আছে কিনা জানতে চাচ্ছি। আমার মনে হয় বাচ্চাদের ব্যাপারে অনেকেই জানতে চাচ্ছেন। বাচ্চাদের বিষয়ে আসলে হচ্ছে কি, মানে সকল রোগের চিকিৎসা এবং ঔষধ ডোজ সব কিছু কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু আলাদা। তাদের ডোজিং এবং ওষুধের ডোজ, ওষুধের মাত্রা সবকিছু বাচ্চাদের বড়দের মধ্যে একটা তফাৎ থাকে। সো আমার মনে হয় যে বাচ্চাদের বিষয়গুলা আপনারা যখন যদি খুব বেশি জানা প্রয়োজন মনে করেন, সেই ক্ষেত্রে বাচ্চার বয়স, সঠিক বয়স, বাচ্চার ওজন এবং এই মুহূর্তে বাচ্চা কি খাচ্ছে বা কোনো ওষুধ খাচ্ছে কিনা এগুলো সহ উল্লেখ করবেন। আচ্ছা, আমরা কথা বলছিলাম যে এর মধ্যে হিমেল দেবনাথ আমাকে আলসার নিয়ে একটু কথা বলতে হচ্ছে। আলসার হচ্ছে এক ধরনের, আমরা সোজা বাংলায় বললে যে ঘা। ঠিক আছে? আমার শরীরে যখন কোনো কিছু থেকে ধরেন যে আমি চুলকাতে চুলকাতে যখন চামড়া উঠে গেল, একটা ঘায়ের মতো হয়ে গেল। আলসার যখন হয় তখন পাকস্থলী অথবা আমাদের যে পরিপাকতন্ত্র আছে সেখানকার কোনো জায়গায় এরকম চামড়া উঠে ঘা হয়ে যায়। তো ওই ঘা যাওয়া জায়গায় যখন ওখান দিয়ে খাবার পাস করে অথবা অ্যাসিড চলে আসে, সেই জায়গাগুলোতে আমাদের তখন পেইন হয় বা আদার জ্বালা পোড়া করে, এই ধরনের রেসপন্স হয়। এবং খাবারের জন্য বডির একটা নর্মাল হিলিং প্রসেস আছে, যে একটা যে কোনো জায়গায় আমাদের চামড়া যেমন উঠে গেলে আস্তে আস্তে সেটা শুকায়, শক্ত একটা চামড়া নেয়। সেক্ষেত্রে এই আলসারও অনেক সময় ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা যেহেতু কন্টিনিউয়াসলি আমরা খেতে থাকি, আমরা দিনে 3 বা 4 বার খাচ্ছি, প্রত্যেকবার খাওয়ার সময় জিনিসটা এই হিলিং প্রসেসটা একটু হ্যাম্পার্ড হয়। এই জন্য ভিতরের ঘাগুলো একটু ডেঞ্জারাস, এবং দীর্ঘদিন ঘা থাকলে সেখান থেকে ক্যান্সার হতে পারে। সো আলসার যাতে না হয় সেই জন্য আমাদেরকে নিয়মকানুন মেনে চলতে হবে, এবং পাশাপাশি হওয়ার পরে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আচ্ছা, অ্যামডোকেল প্লাস খাচ্ছেন। গীতা বর্মনকে আমি বলবো যে এই ওনার জন্য যখন খুব বেশি সমস্যা হবে, ওনার একটা ট্যাবলেট আমি সাজেস্ট করছি। ট্যাবলেট টিবাস্ট, TEBAST, টিবাস্ট 10 মিলিগ্রাম। প্রয়োজনে খুব বেশি সমস্যা থাকলে দিনে 2 বার ব্যবহার করতে পারবেন। সরি, 2 বার খাওয়াতে পারবেন আপনি, যদি অ্যালার্জির সমস্যা এরকম দেখা দেয়। আপনার আম্মার বয়স্ক মানুষ, আশা করছি হয়তো 40 প্লাস ডেফিনেটলি, রাইট পেন। এবং বয়স্ক মানুষের বুকে ব্যথাটা অবশ্যই আপনাকে হার্টের কারণে কিনা সেটাকে মানে এক্সক্লুড করে নিতে হবে। তো বয়স্ক মানুষের বুকে ব্যথা যদি বেশি দিন থাকে, আমি পরামর্শ দিব যে ওনার প্রেশারটা একটু চেক করাবেন এবং একটা ইসিজি করাবেন। আপনার যে সমস্যার কথা বললেন, এই ধরনের রোগীদের অনেক থাকে যাদের অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়, এন্ডোস্কোপি পরীক্ষা হয়, কোলোনোস্কোপি পরীক্ষা হয়, কিছু ধরা পড়ে না। কিন্তু তারা কন্টিনিউয়াসলি সমস্যায় ভুগতে থাকেন। অ্যাম এই রোগটাকে সাধারণত অনেকের ক্ষেত্রেই যেটা হয়, এই রোগটাকে আমরা নাম দেই আইবিএস বা ইনফ্ল্যামেটরি বাওয়েল সিনড্রোম। তো আইবিএস এর পেশেন্টদের ক্ষেত্রে ওনাদের এই ধরনের সমস্যা থাকতে পারে। আমি আপনাকে সাজেস্ট করব আপনি যে ওষুধগুলো খাচ্ছেন কন্টিনিউ করেন, কোনো সমস্যা নেই। আপনি আমাকে একটা জিনিস জানাবেন যে আপনার পায়খানাটা আসলে কেমন হয়, বা পায়খানা হওয়ার আগে পরে আপনার কোনো ব্যথা হয় কিনা, এই জিনিসটা জাস্ট আমাকে একটু ইনফর্ম করবেন। খুব সম্ভবত আপনি আইবিএস রোগে ভুগছেন। আনিস আহমেদ, মুখে ঘা। আপনার কাছে জানতে চাইছি যে আপনি ধূমপান করেন কিনা বা পান জর্দা খাওয়ার অভ্যাস আছে কিনা। আম, ঘা অ্যাকচুয়ালি মুখের কয় জায়গায় বা কোন জায়গায়? সোহাগ ভাই, দাউদের নির্মূল করার ওষুধ
ওষুধ হচ্ছে ডেফিনেটলি ওষুধ তো আপনি নিবেন। পাশাপাশি আ যে ওষুধগুলা বাজারে আপনি আপনি কি ব্যবহার করছেন, হয়তো পেভিসন বা ফানজিডাল যে ধরনের ওষুধই আমরা ব্যবহার করি, আপনি নির্মূল হবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু পাশাপাশি আমরা ওই যে আবার ইনফেক্টেড হয়ে যাওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা, এগুলো আসলে মেনটেন করতে পারি না। আমি চাইলেও প্রতিদিন আলাদা আলাদা বিছানার চাদর ব্যবহার করতে পারি না। প্র্যাকটিক্যাল ফ্যাক্ট হচ্ছে এটা, যার কারণে জীবাণুগুলো আসলে কিন্তু আপনার থেকে যায় এবং আপনি একবার ভালো হয়ে আবার ইনফেক্টেড হচ্ছেন। আসলে তাই হচ্ছে। বা যে কাজটা করা দরকার না সেটাই আমি করছি। যেমন গরমের সময়গুলোতে কিন্তু ফাঙ্গাসের সমস্যা অনেকের বেশি বৃদ্ধি হয়, কারণ যে ঘাম বেশি হয়, ঘাম বেশি হলে ঘামের এনভায়রনমেন্টে ফাঙ্গাস আরও বেশি গ্রো করে। সো সব মিলিয়ে আমাদেরকে সুস্থ থাকতে হবে। থ্যাংক ইউ, সামিয়া। অফ কোর্স ইউ উইল সি। মাঝখানে একজন প্রশ্ন করেছিল অস্টিওপোরোসিস নিয়ে কিছু বলার জন্য। অস্টিওপোরোসিস, এক্সকিউজ মি, অস্টিওপোরোসিস হচ্ছে হাড়ের এক ধরনের রোগ। অস্টিয়াম মানে হাড়, এবং সোজা কথায় হাড়ের যে গড়নটা থাকে, পোর মানে হচ্ছে ছিদ্র। হাড়ের মধ্যে, গড়নের মধ্যে একদম ছিদ্র ছিদ্র হয়ে যে বেসিক স্ট্রাকচার যেটা আছে সেটা নষ্ট হয়ে যায়। সো আলটিমেটলি হাড়গুলো যখন এফেক্টেড হতে থাকে, হাড়ের শক্তি কমে যেতে থাকে এবং সহজে ভেঙে যেতে পারে, প্রচুর ব্যথা হতে পারে, এবং সাধারণত বয়স্ক লোকদের আস্তে আস্তে খুব কমনলি এই রোগটা দেখা দেয়। অন্য 40 বা 45 বছরের আগে যদি এই রোগ কারো দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে আরও কারণ থাকতে পারে, কারণ আছে। খুব ভালো করে সেটাকে গুরুত্ব সহকারে সেই জিনিসটাকে আমাদেরকে ইনভেস্টিগেট করতে হবে। আচ্ছা, আপনার কি মুখের ঘা এরকম আগে কখনো হয়েছে, আনিস আহমেদ? এইবারই প্রথম? আনিস আহমেদ ভাইকে বলছি, মুখের ভিতরে ঘা খুব কমনলি যে দুইটা কারণে হয়, একটা ফাঙ্গাস দিয়ে হয়, ছত্রাকজনিত কারণে, আর একটা আলসার হয়, সেটাকে আমরা বলি অ্যাপথাস আলসার। দুইটাই খুব কমন, না দেখে আসলে মানে ডায়াগনোসিস করাটা একটু কঠিন। সো যদি সম্ভব হয়, আনিস আহমেদ ভাইকে বলছি যে আপনি কাইন্ডলি আপনার ঘায়ের ছবি আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন। আমি সেটা দেখে আপনাকে একটা সমাধান দিব ইনশাল্লাহ। আচ্ছা, চিন্ময় দত্ত, গ্যাসের সময় দিন এক্সাম 20 প্লাস অমিডন খেয়ে একটু ভালো হয়েছে, এখন এক্সাম 20 খাচ্ছি, তবে 1-2 দিন পর পর খাচ্ছি। মেডিসিন না খেলে গ্যাসের সমস্যা দেখা দেয় এবং টয়লেট সমস্যা হয়। ধন্যবাদ। মেডিসিন কম খেয়ে কীভাবে সমস্যা দেয়? মেডিসিন কম খেয়ে কীভাবে সমস্যা দূর করা যায়, আমি এতক্ষণ এই নিয়ে কথা বলেছি। আমার লাইভের শুরুর দিককার অংশতে আপনি এই ব্যাপারে একটু ডিটেলস পাবেন। আমি বলেছি যে খাবার দাবার কীভাবে টাইমলি খেতে হবে, বাসি খাবার এবং ভাজা পোড়া এগুলো কম খেতে হবে, আহ, এবং বাইরের খাবারটা যত পারেন অ্যাভয়েড করবেন। পানি খাবেন প্রচুর পরিমাণে। স্মোক করার অভ্যাস থাকলে অ্যাভয়েড করবেন। এটাই হচ্ছে মানে ওষুধ না খেয়ে ভালো থাকার উপায়। এবং আই ক্যান এনশিওর ইউ দ্যাট আপনি এগুলা মেনটেন করে 80 to 90% ভালো থাকতে পারবেন। খুব কম ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে।
আহ, তাজকিয়া শেখ, আপনার গ্যাসের সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপাতত আপনি মশলাদার খাবারটা একটু কম খাবেন, পানি বেশি পরিমাণে খাবেন। খুব বেশি সমস্যা মনে হলে অ্যান্টাসিড সিরাপ 2 চামচ করে 3 বেলা 7 দিন খেতে পারেন। আচ্ছা আনিস আহমেদ, আমার মনে হয় আপনি অ্যান্সারটা পেয়েছেন। আমি বলেছি যে মুখের ভিতরে ঘা খুব কমনলি 2টা কারণে হয়, এবং সেই ক্ষেত্রে আহ, এই ঘার অ্যাপথাস আলসার হতে পারে বা ফাঙ্গালও হতে পারে। আপনি যদি সম্ভব হয় আপনার ঘায়ের একটা ছবি তুলে আমাকে ইনবক্স করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওয়েলকাম চিন্ময় দত্ত। গ্যাসের সমস্যা নিয়ে আমার নিজস্ব পেজে খুব ডিটেলসে 2টা ভিডিও দেওয়া আছে। ডাক্তার রিফাত হিমেল এই নামে একটা পেজ আছে আমার। আমি চেষ্টা করব কমেন্ট বক্সে সেটা লিংক দিয়ে দেওয়ার জন্য। এবং ওই পেজে খুব ডিটেলস গ্যাসের সমস্যা নিয়ে 2টা ভিডিও আমি করেছি, এবং আমার মনে হয় আপনারা উপকৃত হবেন। থ্যাংক ইউ। মাথা ব্যাথার অ্যাকচুয়ালি অনেক ধরনের কারণ থাকে। আপনার খাওয়া-দাওয়া, ঘুম ঠিক আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল। অনেক সময় জাস্ট মানে আমরা যদি খাওয়া-দাওয়াটা রেগুলার না হয়, হাইপোগ্লাইসেমিয়া থেকে গ্লুকোজ শরীরে কম গেলে সেখান থেকে মাথা ব্যথা হতে পারে। ঘুম যদি আপনার ঠিক মতো না হয়, সেখান থেকে মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথার বেশিরভাগ কারণই হয় আমরা বলি যে টেনশন হেডেক থেকে। অলমোস্ট 90% কভার করে হচ্ছে টেনশন হেডেক। সো অনেক সময় বেশি দুশ্চিন্তা বা প্রেশার, কাজের প্রেশার থেকেও মাথা ব্যথা হতে পারে। সো আগে এই জিনিসগুলোকে দেখে আসতে হবে। আপনি একবার রিপিট করেন রুমেল খান, কাইন্ডলি, সরি। তাহমিদ মেহরা, ঘামা ছাড়া অন্য কোনো প্রবলেম আছে কিনা কাইন্ডলি আমাকে একটু জানাবেন। আচ্ছা অলিউল্লাহ, আপনাকে বলছি 2 মাস ধরে সালটুলিন, ব্যাক্সিটল অ্যাফিনহেলার, মন্টিন 10 শুকনা কাশির জন্য ফ্যাক্সো 120 খাচ্ছি। এদের মধ্যে কোনো ওষুধ প্রয়োজন নেই। আমার ঠান্ডা লাগলে আগে আগে শ্বাসকষ্ট, আমার কষ্ট হচ্ছে। আমার বয়স 25, ওজন 75 কেজি। আচ্ছা আমি আপনাকে প্রথমে বলবো যে ঔষধ ডেফিনিটলি ইনহেলার আপনি 3 মাস ব্যবহার করেন। এরপর থেকে আপনার যখন সমস্যা হবে শুধু ওই সময়গুলোতে আস্তে আস্তে ব্যবহার করবেন। এবং আপনি যদি ঠিকমতো নিয়মকানুন মেনে চলতে পারেন এবং আদার ওষুধগুলো আপনার শরীরে রেসপন্স করে, একটা সময় আপনার আর ইনহেলার প্রয়োজন হবে না। আপাতত আপনি আরও 2 মাস ব্যবহার করেছেন, আরও 1 মাস ব্যবহার করেন। এরপরে 3 মাসের পর থেকে আপনি রেগুলার বেসিসে না যেয়ে যখন আপনার অ্যাটাক হবে, একটু ডিস্ট্রেস মনে হবে, একটু শ্বাসকষ্ট লাগবে, তখন ব্যবহার করবেন। আফসার উদ্দিন আকন্দ, আপনি আমাকে একটা জিনিস একটু জানাবেন পরবর্তীতে। সেটা হচ্ছে আপনার প্রেশার ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু আপনার শুয়ে থাকা অবস্থায় প্রেশার মাপাবেন, এবং তারপর 2 থেকে 3 মিনিট দাঁড়ায় থাকার পরও তখনকার প্রেশারটা আমাকে জানাবেন। দুইটার প্রেশারে যদি কোনো ডিফারেন্স থাকে আমাকে জানাবেন, সেক্ষেত্রে আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আর যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনার এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই।
রুমেল খান, অ্যাকচুয়ালি আঁচল লাগাটা আমি ঠিক বুঝি নাই। ধরে নিচ্ছি যে আপনার বাইরে গেলে সমস্যা হয়। সেই ক্ষেত্রে আপনার ডেফিনিটলি একজিমা বা অ্যালার্জি জাতীয় প্রবলেম আছে। আপনি যদি আগে কোনো ওষুধ না খেয়ে থাকেন তাহলে আপনি অ্যালাট্রল ট্যাবলেট 5 মিলিগ্রাম সকালে এবং রাতে একটা করে খেয়ে দেখতে পারেন এবং 2 সপ্তাহ খাওয়ার পর আমার সাথে যোগাযোগ করবেন। আপনি ফেক্সোটা আপাতত বাদ দিতে পারেন, মন্টিনটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে অলিউল্লাহ। আচ্ছা, আপনি আপনার বাচ্চাকে একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে? ওর কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। আপনি একটু গুরুত্ব সহকারে জিনিসটা দেখবেন। আর ডেফিনেটলি একজন পেডিয়াট্রিক্স স্পেশালিস্টের সাথে একটু কথা বলবেন। আচ্ছা, মোহাম্মদ সাইদুর, আমি আপনাকে ট্যাবলেট ডোমিরেন, DOMIREN 10 মিলিগ্রাম সকালে, দুপুরে, রাতে একটা করে খাবার আগে 1 মাস খেতে বলবো। এবং আপনি যদি খুব রিসেন্টলি কৃমির ওষুধ 3 মাসের মধ্যে কৃমির ওষুধ না খেয়ে থাকেন, দয়া করে কৃমির ওষুধটা পরিবারের সবাইকে নিয়ে একসাথে খেয়ে নেবেন। আনোয়ার হোসেন, গ্যাসের ব্যাপারে অনেক কথাবার্তা বলা হয়েছে। আমার মনে হয় যে আগে নিয়ম কানুন মেনে চলেন, তারপর ওষুধের দিকে যান, সমাধান হবে। আহ, আমি সবার জ্ঞাতার্থে বলে রাখি, আমি নেত্রকোনারই সন্তান এবং আমার নিজের বাড়ি হচ্ছে বারাটা থানায়। আমি স্কুল পর্যন্ত বারাটা সিকিবি পাইলট হাই স্কুলে পড়াশোনা করেছি এবং এসএসসি ওখান থেকে কমপ্লিট করেছি। আলটিমেটলি আমার চাকরিতে জয়েন করি 33তম বিসিএসে এবং জয়েন করার পর প্রায় 3 থেকে 3.5 বছর আমার নিজের থানায় বারাটা উপজেলায় কর্মরত ছিলাম মেডিকেল অফিসার হিসেবে। 2017 সালে আমি মেডিসিন উচ্চ শিক্ষার্থে মানে আমার এফসিবিএস কোর্সের জন্য আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে চলে আসি এবং অদ্যাবধি এখানে আছি। এবং আবার আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এই নেত্রকোনা হেল্পলাইনে আসতে পেরে এবং হিমেল দেবনাথকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আনার জন্য। পাশাপাশি আমি সবার জন্য বলবো যে আমি সাধারণত মাঝে মাঝে চেষ্টা করি যে স্বাস্থ্য বিষয়ক যেগুলা কমন হেলথ প্রবলেম যেগুলা মানুষজন মানে খুব বেশি ফেস করে, বিশেষ করে গ্যাসের সমস্যা, কৃমির সমস্যা, অ্যালার্জি, এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমি টুকটাক আমার লেভেল থেকে, আমার জ্ঞান থেকে আমি যতটুকু পারি মানুষের সাথে তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করি। এবং সেদিক থেকে আমার নিজস্ব একটা গ্রুপ আছে, হেলথ বুলেটিন বারহাট্টা, এবং একটা পেজ ডাক্তার রিফাত হিমেল এই নামে, ইংলিশে ডক্টর রিফাত হিমেল, এরকম একটা পেজ আমি কন্ডাক্ট করি। এবং এই পেজগুলোতে মোটামুটি একটা নির্দিষ্ট সময় পর পর আমি চেষ্টা করি আমার কাজের ফাঁকে, সময়ের ফাঁকে স্বাস্থ্য বিষয়ক বার্তা, ভিডিও, পোস্ট এগুলো দেওয়ার। আপনারা এগুলো দেখে ডেফিনেটলি উপকৃত হবেন আমি আশা করি এবং পেজগুলোতে অ্যাক্টিভ থাকবেন। রিসেন্টলি আমি আমার একটা ইউটিউব চ্যানেলে শুরু করেছি। সুস্থ থাকুন, স্টে হেলদি। এবং
এই চ্যানেলটাতেও আমি নিয়মিত এখন থেকে আশা করি স্বাস্থ্য বিষয়ক বার্তা দিতে পারবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডেফিনেটলি আমি আপনাদের পাশে থাকবো। বুকের মাঝে অ্যাকচুয়ালি বুকের ডান বা বাম পাশে ব্যথা হয় জানালে ভালো হতো, সাথে প্রেশার বা ডায়াবেটিসের সমস্যা আছে কিনা আনোয়ার হোসেন। তা আমি আপনার বলবো, যেহেতু আপনার আমার বয়স অলরেডি 35 এবং খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, বুক জ্বালা পোড়া করে, ডেফিনেটলি একটা ইসিজি করিয়ে নেবেন বয়সের জন্য। আর এই মুহূর্তে ওনার জন্য অ্যান্টাসিড সিরাপ 2 চামচ করে 3 বেলা, এবং একটা গ্যাসের ওষুধ, যে কোনো অমিপ্রাজল গ্রুপের একটা গ্যাসের ওষুধ সকালে এবং রাতে একটা খাবার আগে 20 মিলিগ্রাম করে। কাজী প্রান্ত, আপনি চোখ ফুলে যায়, আপনি বাইরে বাতাসে কখনো খোলা চোখে যাবেন না। আপনার যদি বাইক ড্রাইভ করার অভ্যাস থাকে অথবা ড্রাইভিংয়ের অভ্যাস থাকে, ডেফিনেটলি খুব ভালো গ্লাস যেগুলো একদম 360 ডিগ্রিতে আপনার চোখে প্রোটেকশন দেয়, এরকম কিছু ব্যবহার করবেন। এবং অন্যের সানগ্লাস কখনো ব্যবহার করবেন না রোদে বা পানি ব্যবহার যাওয়ার আগে কিংবা পানিতে নামার আগে, ডেফিনেটলি অ্যালার্ট থাকবেন। আলসার কি হিমেল দেবনাথ, আমি একবার বলেছি আলসার হচ্ছে এক ধরনের ঘায়ের মতো। আমরা আজকে আসলে যে আলসার নিয়ে কথা বলছি, যে পেটের আলসার, এবং সেখানেও যেটা হয় যে পাকস্থলীতে যে উপরের দিকে লেয়ার থাকে এপিথেলিয়াল টিস্যু অথবা আবরণী কলা বা আবরণী টিস্যু যেটা থাকে, সেই আবরণটাতে আসলে এক ধরনের ব্লিচিং বা ভেঙে যায় বা এক ধরনের ঘা হয়। এবং সেই ঘাটা আলটিমেটলি যখন এই ঘায়ের উপর দিয়ে কন্টিনিউয়াসলি খাবার, ফুড পার্টিকলস অথবা অ্যাসিড চলাচল করে বা সংস্পর্শে আসে, তখন সেটা আরও আস্তে আস্তে বাড়তে থাকে। এবং এর লক্ষণ মেইনলি হচ্ছে উপরের পেটের উপরের অংশে ব্যথা হতে পারে, বুকে জ্বালাপোড়া হতে পারে, তার পেট ফেঁপে যেতে পারে, বমি বমি ভাব হতে পারে, এবং তার পায়খানার সমস্যা হতে পারে। নানাবিধ সমস্যা নিয়ে আসে মানুষজন। তো এগুলোই হচ্ছে কমনলি আমরা ফেস করি। এবং এই বিষয়ে আমি খুব শিগগিরই আলসারের বিষয়ে একটু একটু গুছিয়ে 2টা ভিডিও আমি আমার কাছে মতো রেডি করছি। আমি খুব শিগগিরই সেগুলো হয়তো এখানে পোস্ট করতে পারবো। এবং অলরেডি আমার যে ইউটিউব চ্যানেল আছে সুস্থ থাকুন বা স্টে হেলদি, এবং সেটাতে যদি আপনারা সাবস্ক্রাইব করেন, আপনারা ডেফিনেটলি এ ব্যাপারে আরও ডিটেলস জানতে পারবেন। অ্যান্টাসিড সিরাপ ওই যেটা বাজারে পাওয়া যায়, আপনাকে কোনো মিলিগ্রাম বলতে হবে না, আপনি বাজারে যাবেন, সিরাপ চাবেন, ওরা দিয়ে দিবে। ডেফিনেটলি সেটা থেকে আপনি 2 চামচ করে খাবারের পর 3 বেলা 7 দিন। আনোয়ার হোসেন, যদি দীর্ঘদিন আপনার বা কোনো কৃমির ওষুধ না নিয়ে থাকেন, ডেফিনেট বাড়ির সবাই মিলে কৃমির ওষুধ খাবেন। ডিসপেপসিয়া বা খাবার অরুচি হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে কৃমি। এবং কৃমির ওষুধ খাওয়ার ব্যাপারে আরেকটা কথা আমি সবাইকে মেনশন করতে চাই, যে ডেফিনেটলি কৃমির ওষুধটা বাড়ির যারা থাকেন সবাই একসাথে খাবেন। হিমেল দাও, অ্যালার্জি আসলে সবার একরকম খাবারে হয় না। কমনলি অনেকের দেখা যায় যে কারো ডিমে অ্যালার্জি, কারো দুধে অ্যালার্জি থাকতে পারে, এবং কারো হয়তো ইলিশ মাছ বা শুটকিতে অ্যালার্জি থাকতে পারে। তো অ্যালার্জি হলে কি কি খাওয়া যাবে না, আসলে যার যেটাতে অ্যালার্জি হয় সে সেটা খেতে পারবে না, এটাই হলো মূল কথা। তো অ্যালার্জি পার্সন টু পার্সন ভেরি করতে পারে, কারো এক খাবারে হতে পারে, আরেকজনের আরেকটা খাবারে হতে পারে। সো অ্যালার্জি হলে কি খাওয়া যাবে না, এটা আসলে স্পেসিফিক করে বলে দেওয়ার মতো কিছু না। আমার মনে হয় আজকে আমরা এখানে শেষ করতে হবে। যদি সময় সুযোগ হয়, যদি আপনাদের উপকার বা প্রয়োজন হয়, ডেফিনিটলি আমরা হয়তো আরেকবার আসার চেষ্টা করব বা আবার আসবো, বারবার আসবো, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কথা হবে। শেষ মুহূর্তে আমি হিমেলকে আবার ধন্যবাদ দিচ্ছি ফর ইনভাইটিং মি, ফর অ্যালাউং মি টু হোস্ট দিস পার্টি, অ্যান্ড থ্যাংকস বাডি। আর পাশাপাশি আমি আবার আহ্বান জানাবো যে আমার ইউটিউব চ্যানেল সুস্থ থাকুন বা স্টে হেলদি,
এটাতে সাবস্ক্রাইব করুন। যারা আছে নেত্রকোনা সবাই সাবস্ক্রাইব করবে আমি আশা করছি। এবং ওখানে আমি রেগুলার খুব শীঘ্রই স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা মানে খুব সহজে জিনিসগুলো বুঝতে পারেন। মানে উপস্থাপনাটা যাতে আপনাদের জন্য খুব প্যালেটেবল হয়, সেই জিনিসটা আমি খেয়াল করার চেষ্টা রাখবো। আর হচ্ছে পরবর্তীতে আরও যদি বিষয়ভিত্তিক কোনো ভিডিও করা যায় সেটা গ্রুপে, সেটাও আমি লিঙ্ক শেয়ার করে দেব আমার ইউটিউব চ্যানেল থেকে। আর এরপর আরও কথা হবে। ডেফিনেটলি আমি জানি না কার কতটুকু হলো, যদি একজনও উপকৃত হয়ে থাকেন আমার মনে হয় দ্যাটস মাই সাকসেস। এবং ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।